শ্রাবণকে অদ্ভুতভাবে অবলোকন করতে থাকে আলিয়া। যতক্ষণ শ্রাবণের অবয়ব দেখতে পেল আলিয়া, ততক্ষণই সে শ্রাবণের যাওয়ার দিকটায় তাকিয়েছিল। আলিয়া সামনে পা বাড়াল। শুনশান রাস্তা, নিস্তব্ধতায় ঘেরা রাত। মেইন রোড দিয়ে গাড়ি সাই সই করে যাওয়া আসা করছে। আলিয়া সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাস্তার সাইড ঘেঁষে হাঁটা ধরল। আলিয়ার ধানমন্ডি একালার রাস্তাগুলো কেন যেন খুব ভালো লাগে। প্রশস্ত রাস্তা, মানুষজন আর গাড়ি দিয়ে ভরা থাকলেও খুব ভালো লাগে আলিয়ার। সে সমানে তালে জোরে জোরেই হাঁটছে। সারা রাস্তা জুড়ে ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের সোডিয়াম আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবকিছুতেই একটা হলদে ভাব লেগে আছে। গাছের পাতাগুলোকেও হলুদ লাগছে। জোরে জোরে হাঁটার ফলে আলিয়ার শরীরে কিছু ক্লান্তিরা এসে হানা দিল, যার দরুন সে রাস্তার ধারে থেমে যায় এবং বড় বড় করে শ্বাস নিতে থাকে। তখনই তার সামনে আরহানের গাড়ি এসে থামল। আরহান কোন রকমে গাড়ি পার্ক করে আলিয়ার কাছে এসে কিছুটা আহত গলায় বলে, তুই এভাবে চলে আসলি কেন? জানিস আমি কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম। হুট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলি কেন? কিছু হয়েছিল? আয়ান কিছু বলেছে তোকে? আলিয়া মাথা নিচু করে বলে, না, এমনি ভালো লাগছিল তাই চলে এসেছি ওখান থেকে। আরহান আলিয়ার কাছে এসে দাঁড়িয়ে বলে, আমি জানি আয়ান, আশায় তুই প্রচণ্ড রেগে গিয়েছিলি। আমাকে ক্ষমা করে দে। আমার উচিত ছিল তোর কাছ থেকে পারমিশন নিয়ে আয়ানকে ডাকা। আলিয়া স্মিত হেসে বলে, ইটস ওকে। আমরা ভাই বোন বের হয়েছিলাম, সেখানে অন্য কাউকে আসতে বলা তোর ঠিক হয়নি। আরহান আলিয়ার কথায় কিছু একটা ভাবতে শুরু করে। আলিয়ার কি আয়ানকে অন্য কেউ বলা ঠিক হলো? কিছুদিন পর আয়ান আলিয়ার জীবনের সবটা জুড়ে থাকবে, তাহলে কি আলিয়া এখনো আয়ানকে মানতে পারিনি? আলিয়া ভাইয়ার দিকে তাকিয়ে বলে, কি ভাবছিস? কিছু না। তোর জন্য রেস্টুরেন্ট থেকে খাবার প্যাকেট করে এনেছি। বাসায় গিয়ে একসাথে খাবো। বাবার জন্য নিসনি? আরহান গাড়ির লক খুলতে খুলতে বলল, যে পরিমাণ খাবার আছে সেটা ইজিলি 3 জনের হয়ে যাবে। ভেতরে ঢুক। হুম। আলিয়া গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল। গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে কিছু দূরে ফুটপাতের সামনে আলিয়া শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। শ্রাবণ হাতে একটা ডাব নিয়ে দাঁড়িয়ে আছে। আলিয়াকে দেখে মুচকি হেসে ডাবের স্ট্রোতে চুমুক দিল। আলিয়ার চোখ পড়ল শ্রাবণের থেকে এক হাত পেছনেই একটা ডাবওয়ালা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। আলিয়া আরহানের দিকে ঘুরোর তাকে ডাক দিয়ে বলে, ভাইয়া ওইটা শ্রাবণ না? ডাব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরহান গাড়ি থামিয়ে বলে, আলিয়া সামনে তো ডাব হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে নেই। আলিয়া তার ভাইয়ের আশ্চর্যের দৃষ্টিতে তাকালো। তারপর পুনরায় ডাবওয়ালার দিকে তাকালো এবং চারপাশ ভালোভাবে লক্ষ্য করতে লাগে। আসলেই শ্রাবণ তো নেই। তবে কি সে ভুল দেখেছে? আলিয়া একবার চোখ বন্ধ করল। তারপর একটা দম ফেলে হাতের ভাঁজ করা কাগজটার দিকে তাকালো। কাগজটা তো আছে। তার মানে শ্রাবণের সাথে তার দেখা হয়েছিল। আলিয়া আবারও ডাবের ভ্যানটার দিকে তাকিয়ে দেখে নিল। না, শ্রাবণ নেই। সে সারা রাস্তা কাগজটা শক্ত করে চেপে ধরে বসে থাকে। শক্ত করে চেপে না ধরলে যদি হারিয়ে যায়। বাসায় এসে আলিয়া তার পড়া টেবিলের ড্রয়ারে কাগজের টুকরাটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার রুমে যায়। তারপর বাবা আর ভাইয়ের সাথে ডিনার সেরে নিজের রুমে যায়। রুম আসতেই হুট করে কারেন্ট চলে যায়। আলিয়াদের আইপিএস নষ্ট। বাসাটা এত বড় না যে জেনারেটর লাগবে। রহিম আফরোজ থেকে বছর 8 আগে জসিম সাহেব এই আইপিএস কিনে এনেছিলেন।
গত 7 মাস ধরে কোন ধরনের সার্ভিসিং না নেওয়ায় কিছুদিন আগে আইপিএসটা নষ্ট হয়ে গেল। আইপিএস এর ব্যাটারি নষ্ট। আলিয়ার অন্ধকার ভালোই লাগে। শীতের রাতে সারা রাত কারেন্ট না থাকলেও সমস্যা নেই তার। আলিয়া রুমের ভিতরে ঢুকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। হুট করে বারান্দায় সে ঢিল ছোড়ার আওয়াজ পেল। তার রুমের বারান্দায় এর আগে কোন দিন সে ঢিল ছোড়ার শব্দ পায়নি। ঢাকা শহরে সাধারণত প্রেমিকদের প্রেমিকার বাসায় এভাবে ঢিল মারতে দেখে যায়। তার এমন কোন প্রেমিক নেই, কিংবা কেউ তার জন্য এতটাও অস্থির হয়ে বসে নেই। তার জন্য কেউ অস্থির হয়ে বসে নেই, এই কথাটা ভাবার সঙ্গে সঙ্গে শ্রাবণের কথা মাথায় নাড়া দিয়ে উঠল। আলিয়া দ্রুত পায়ে বারান্দায় গেল। আসলেই কেউ রুমের বারান্দায় ইট ছুঁড়ে মেরেছে, ইটের সাথে একটা কাগজ বাঁধা। ইটের টুকরা হাতে নেওয়ার জন্য আলিয়া বারান্দার ভেতরে প্রবেশ করে। তখনই তার পা কিসের সাথে যেন বাধা পেল। সম্ভবত পলিথিনের কোন প্যাকেট জাতীয় কিছু হবে। আওয়াজ শুনে এটাই অনুমান করে নিল আলিয়া। সে ফ্ল্যাশ লাইটে নিচের দিকে ফেলল। সত্যি একটা নীল কালারের পলিথিন তার বারান্দায় পড়ে আছে। সে পলিথিনটা হাতে তুলে নেয় এবং ইটের টুকরা থেকে কাগজ খুলে নিয়ে ইটটা বাইরে গেটের দিকে ছুঁড়ে মারে। তার কেন যেন মনে হচ্ছে এইসব শ্রাবণ করেছে। তার ধারণা ভুলও হতে পারে। আলিয়া গেটের বাইরের দিকে ফ্ল্যাশ লাইট ধরল কিন্তু কিছুই দেখতে পেল না। ফ্ল্যাশ লাইটের ধক কম, অত দূর আলো পৌঁছাতে পারেনি। বিধায় কোন কিছু চোখে পড়েনি আলিয়ার। সে হতাশ হয়ে ভিতরে ঢুকে যায়। তার মিনিট 5 পর কারেন্ট চলে আসে। ঢাকা শহরে এখন আর ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয় না, বরঞ্চ 10 মিনিটের চেয়ে কম সময়ও মাঝে মাঝে কারেন্ট চলে আসে। আলো জ্বলে উঠায় আলিয়া সব পরিষ্কারভাবে দেখতে পেল। পলিথিনের ব্যাগের ভেতরে একটা বেগুনে শাড়ি। সিল্ক নাকি জর্জেট তা বোঝা যাচ্ছে না। আলিয়া নিশ্চিত হল যে শ্রাবণী ঢিল ছুঁড়েছিল। মনের অজান্তেই শাড়িটার দিকে তাকিয়ে আলিয়ার ঠোঁটে এক চিলকে হাসি ফুটে উঠল। সে পলিথিনটা সরিয়ে শাড়িটা হাতে নিল। হালকা বেগুনি রঙের শাড়িটা, আর পাটা মোটা এবং গাঢ় বেগুনি, ভেতরে সাদা পাথর বসানো। শাড়িটা মসলিনের, খুব ভালো মানের মসলিন, তা আলিয়া দিব্যি টের পাচ্ছে। তবে নতুন না শাড়িটা, পুরনো, বেশ পুরনো। শাড়িটা থেকে গুমটে এক ধরনের গন্ধ ভেসে আসছে। ভেজা ভেজাও লাগছে। আলিয়া লক্ষ্য করল শাড়ির মাঝে সামান্য একটা জায়গা ছেঁড়া। সে শাড়িটা সুন্দর করে মেলে ধরে বিছানার এক পাশে রাখল। এত ত্রুটি থাকার পর শাড়িটা আলিয়ার খুব পছন্দ হয়েছে। এক দেখায় খুব মনে ধরেছে তার শাড়িটা। শাড়িটার রংটা খুব পছন্দ হয়েছে তার। আলিয়া এবার কাগজটা খুলল। এই কাগজটাও স্যাঁতস্যাঁতে, ভেজা ভেজা, মনে হচ্ছে পানির উপর রাখা ছিল। একদম ভিজে যায়নি, কিঞ্চিত ভিজে গেছে, যার ফলে লেখাগুলো থেকে কালি সরে সরে আসছে। আলিয়া পড়তে শুরু করে। গোটা গোটা অসুন্দর হাতের লেখা। কাগজের টুকরোয় লেখাটা কিছুটা এমন: শাড়িটা আমার মায়ের, সোনারগাঁও থেকে কেনা, খাঁটি ঢাকাই মসলিন, প্রায় 100 বছর আগের পুরনো শাড়ি। আমার দাদার বাপের আমলের এই শাড়িটা, বুঝলে, বংশ পরম্পরায় এই শাড়িটা মা পেয়েছিল। এতদিন আমার কাছে ছিল, আজকে তোমার হাতে হ্যান্ড ওভার করলাম। আমার মায়ের একমাত্র ও শেষ স্মৃতি এই শাড়িটা। খুব অমূল্য রত্ন এই শাড়িটা আমার জন্য। একটা কথা কি জানো তুমি? অমূল্য রতনকেই অমূল্য রতন দেওয়া হয়। আলিয়া চোখ ভিজে উঠতে লাগে। কেন যেন শ্রাবণের মায়ের জন্য একটা অদৃশ্য টান অনুভব করতে লাগল সে।
মায়াটি কি শ্রাবণের মায়ের জন্য নাকি তার ছেলের জন্য? আপাতত এই মুহূর্তে উত্তরটা জানা নেই আলিয়ার। আরও এক লাইন লেখা আছে কাগজে। সেটা পড়ল না আলিয়া। সে কাগজটা রেখে দিল। তারপর ঠিকানার কাগজটা বের করে গুগল ম্যাপে লোকেশনটা বের করে ফেলে আলিয়া। তার বাসা থেকে বেশ ভালোই দূরে। যাবে কি সে? শ্রাবণ যে তাকে আমন্ত্রণ দিয়েছে, সাড়া দিবে কি শ্রাবণের ডাকে? সবচেয়ে বড় এবং জটিল বিষয় হল তার যাওয়া কি ঠিক হবে। আলিয়ার বাসার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ। তার পাশেই দারোয়ান কুদ্দুস বিরস মুখে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আলিয়া ভিতরে ঢুকে যাওয়ার পর পরই কুদ্দুস মিয়ার কাছ থেকে সিগারেট চেয়ে নিয়েছে। আপাতত সে তৃপ্তি করে সিগারেট খাচ্ছে। শ্রাবণ সিগারেট ফেলে দিল এবং জ্বলন্ত সিগারেটটাকে পা দিয়ে মুচড়ে দিল। আগুন নিভে গেল। এরপর শ্রাবণ কুদ্দুস মিয়ার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে, আপনি দুই বউ নিয়ে কিভাবে আছেন? এই ব্যাপারে যদি কিছু বলতেন খুব উপকৃত হতাম। কুদ্দুস মনে মনে বিরক্ত হল। বেটা তার সত্যটা কোন ভাবে জানতে পেরে এখন মাথায় চড়ে বসেছে। সে মিনমিন করে বলে, আমি দুই বউকেই সমান ভালোবাসি। ওরাও আমাকে ভালোবাসে। আমি তো এইটাই বুঝতে পারছি না তোর এতে এত কি মাথা ব্যথা? শ্রাবণ ভ্রু কুঁচকে বলে, প্রথমত আমাকে আপনি বলে ডাকবেন, আর সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে অবশ্যই ইটস মাই হেডএক। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না, এই স্লোগানে আমি একমত। আমি একজনকে এতটা ভালোবাসার পরও পাচ্ছি না, আর আপনি কাউকেই না ভালোবেসে দুইজনের ভালোবাসা পাচ্ছেন, এটা আমি ঠিক মেনে নিতে পারছি না। মানতে কষ্ট হচ্ছে আমার। জানেন কুদ্দুস ভাই, দুই তিন জনের প্রেমে পড়ার চেয়ে একজনের প্রেমে বারে বারে পড়া খুবই সৌভাগ্যের বিষয়। অনেকেই বলে নিজের চেয়ে নাকি অন্য কাউকে ভালোবাসা যায় না। আমি মনে করি এটা ডাহা মিথ্যা কথা, নিজের চেয়েও বেশি অন্য কাউকে ভালোবাসা যায়। বরং নিজের চেয়ে অন্য কাউকে দ্বিগুণ ভালোবাসা যায়। তারপর এল দণ্ডে থেমে। শ্রাবণ বলে উঠে, ভালোবাসা আপাতত দৃষ্টিতে চারটি অক্ষরের সংযোগস্থল। কিন্তু আসলেই কি তাই? আচ্ছা, আমি যদি বলি ভালোবাসা শুধু চার অক্ষরের তৈরি একটি শব্দ নয়, বরঞ্চ এই চারটি অক্ষরের মাঝেই বিশ্বের সকল অক্ষর লুকিয়ে আছে। সেই অক্ষরগুলি দিয়ে বানানো যাবে হাজারো শব্দ, আবার সেই সব শব্দগুলি দিয়ে বানানো যাবে আরও অনেক বাক্য। বাক্যগুলি দিয়ে রচিত হবে নতুন নতুন গল্প, উপন্যাস। সবচেয়ে মজার বিষয় হলো আমরা প্রত্যেককেই ভালোবাসার অক্ষর দিয়ে লেখা কোন না কোন উপন্যাসের চরিত্র। কুদ্দুস মিয়ার মাথায় শ্রাবণের বলা কথার কিছুই ঢুকল না। তিনি চুপ করে থাকলেন। শ্রাবণ একবার আলিয়ার রুমের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, শুভরাত্রি আলিয়া। আমার একটাই গুপ্ত চাওয়া, একবার যদি তুমি আমায় ছুঁয়ে দিতে। সকাল বেলা উঠেই আলিয়া গোসল সেরে নিল। আলিয়া যেদিন কোথায় বাইরে যায় সেদিনটা করে সকাল সকাল গোসল সেরে নেয়। আর যেদিন বাসায় থাকে সেদিন বেলা করে গোসল করে। আজকে কেন যেন সে আগে আগেই গোসল করে নিল। আজকে শুক্রবার। সে রান্নাঘরে পা রাখল। বিয়ের আগে আগে মেয়েরা রান্নাঘর মুখী হয়ে পড়ে। কিছুক্ষণ পর পর কোন কারণ ছাড়াই তারা রান্নাঘরে যাবে। এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আলিয়াও রান্নাঘরে গিয়ে দুধ গরম করতে দিল। সেমাই বানাবে। দুধ সেমাই। আলিয়া ঠিক করল সেমাইয়ে অনেকগুলো বাদাম দিবে। তাহলে স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। আলিয়া বাদাম খুব পছন্দ করে। বিশেষ করে কাজু বাদাম আর চীনা বাদাম। কাজু বাদামের দাম অনেক। 1 কেজি 1200-1300 করে নেয়। যেহেতু তাদের আর্থিক কোন সংকট নেই তাই বাবা প্রতি মাসেই 1 কেজি কাজু বাদাম কিনে আনে।
আলিয়া প্রতিদিন পড়ার সময় এক বাটি বাদাম নিয়ে বসে। এসব ভাবতে ভাবতেই দুধ উপচে পড়ে গেল। সে দ্রুত চুলা বন্ধ করল। কিন্তু দুর্ভাগ্যবশত দুধ ফেটে গেছে, তাই আর সেমাই বানানো হলো না আলিয়ার। সে নাস্তা টেবিলে গিয়ে বসল। তাদের বাসায় রান্না করার জন্য একজন মহিলা আছে। তিনি পরেটা আর সবজি দিয়ে গেলেন। আলিয়া খাওয়া শুরু করল। তার বাবা তখনই খাওয়ার রুমে আসলেন। জসিম সাহেব অনেক আগেই নাস্তা সেরেছেন। সে এখন দোকানে যাচ্ছেন। শুক্রবার বেচা বাট্টা বেশ জমে। আলিয়া বাবাকে বলে উঠে, বাবা, আমি একটু পর বের হব, একটা কাজ আছে। জসিম সাহেব বিনীত গলায় বলে, ঠিক আছে, গাড়ি রেখে যাচ্ছি, তুমি গাড়ি নিয়ে যেও। আচ্ছা। বাবার যাওয়ার সঙ্গে সঙ্গে আলিয়া রুমে এসে কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে কাগজের টুকরো হাতে নিয়ে বের হল। ড্রাইভারকে ঠিকানা বলতেই তিনি গাড়ি চালানো শুরু করল। তার নাকি রাস্তা চেনা। আধ ঘন্টায় পৌঁছে গেল আলিয়া। রাস্তা ফাঁকা, জ্যাম একদমই নেই। শুক্রবার সকালে ঢাকায় জ্যাম থাকে না। আলিয়া ঠিকানা অনুযায়ী হাঁটা ধরল। বস্তির মতো একটা জায়গায় এসে থামল সে। ঠিকানা ঠিকই আছে। কুঞ্জি ভিলা লেখাটার দিকে তাকিয়ে আলিয়া অবাক না হয়ে পারল না। এমন বস্তি বাড়ির ও এত সুন্দর নাম হতে পারে, এটা কল্পনাও করতে পারেনি সে। কুঞ্জি ভিলার 18 নং বাড়ির কথা উল্লেখ করেছে শ্রাবণ। আলিয়া ভেতরে ঢুকে 1, 2, 3 এভাবে ক্রমিক নং দিয়ে ছোট ছোট বাসাগুলো সাজানো। বস্তিতে প্রবেশ করতেই ভোটকা একটা গন্ধ নাকে এলো আলিয়া। আলিয়া নাকে ওড়না চেপে ধরে। পরমুহূর্তে ওড়নাটা ছেড়ে দিল। এটা ঠিক না। সে নিজ ইচ্ছায় এখানে এসেছে। এভাবে নাকে হাত দেওয়াটার মাধ্যমে এখানকার মানুষকে তুচ্ছ করা প্রকাশ পাচ্ছে। বস্তিটা একদমই পরিষ্কার না। বাড়িগুলোর সামন দিয়ে ড্রেন চলে গেছে। ড্রেনের ঢাকনা নেই। ড্রেনের ভেতর দিয়ে পানির সঙ্গে ভাত তরকারি সব একত্রে উকি মারছে। এক জায়গায় আবার স্যানিটারি ন্যাপকিনও দেখল আলিয়া। সে সবকিছু উপেক্ষা করে 18 নং বাসায় গেল এবং কারা নাড়ল। কেউ গেট খুলল না। আলিয়া আর এক দণ্ড না থেমে গেটটাতে সজোরে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে গেট খুলে গেল। গেট খুলতেই সে শ্রাবণকে দেখতে পেল। শ্রাবণ একদম গেটের বিপরীত বরাবর বসে আছে। একটা ক্যাটকাটা আকাশী রঙের আরএফএলের চেয়ারে বসে আছে, পরনে কালকের শার্টটাই। শুধু ইন করা নেই, আর ইস্ত্রি নষ্ট হয়ে গেছে। রাতে ঘুমানোর জন্য শার্টের মাঝ বরাবর একটা ভাঁজ পড়ে গেছে। চুল খানিকটা এলোমেলো হয়ে আছে। শ্রাবণ আলিয়াকে মৃদু হেসে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলে, আসতে একটু দেরি হলো যে। আলিয়া ভ্রু কুঁচকাল। শ্রাবণ একবার আলিয়াকে দেখে নিয়ে বলে, তোমাকে অপূর্ব লাগছে। আলিয়া খানিকটা লজ্জা পেল। তার গালে লাল আভা ফুটে ওঠে। শ্রাবণ পুনরায় মৃদু হেসে আলিয়ার চোখে চোখ রাখল। শ্রাবণের চোখে নেশা জাতীয় কিছু আছে নিশ্চয়ই। সব এলেমেলো করে দিচ্ছে। আলিয়ার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করল। আলিয়া উসখুস করতে লাগলো এবং আশেপাশে চোখ বুলিয়ে প্রশ্ন করে, তোমার আত্মীয় কোথায়? আপাতত বাসায় নেই। কোথায় গেছে? বাজারে। কখন আসবেন? শ্রাবণ রহস্যময় হাসি হেসে বলে, তুমি চলে যাওয়ার ঠিক 10 মিনিট পর আসবে। ইচ্ছা করেই তাকে সরিয়ে দিয়েছ? শ্রাবণ মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ, তোমার সাথে কিছু সময় কাটাতে চাই। আলিয়া ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকে বলে উঠে, আমার আসার কথা ছিল দুপুরে। তুমি সকালে কেন ওনাকে বাসা থেকে বের করে দিয়েছ? তুমি কিভাবে জানলে আমি এখন আসব? শ্রাবণ আলিয়ার কিছুটা নিকটে এসে আলিয়ার চোখ বরাবর তার চোখ রেখে বলে, আমি জানতাম তুমি এখন আসবে। কিভাবে?
জানি না কিভাবে, কিন্তু এটা জানি তুমি সকালে আসবে। জানো, আমার দুইটা বিশেষ ক্ষমতা আছে। প্রথমটা হলো আমি মানুষের বিপদ আঁচ করতে পারি, আর সেকেন্ডটা হলো আমি চাইলেই যে কাউকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি। শ্রাবণের কথার মাঝেই হুট করে আলিয়া শ্রাবণের বুকে আছড়ে এবং তার গালে আলতো করে ঠোঁট স্পর্শ করে। শ্রাবণ মৃদু হেসে আলিয়াকে জড়িয়ে ধরে। আলিয়ার এহেন কাণ্ডে একদম বিচলিত হল না শ্রাবণ। তার ভাবখানা এমন, আলিয়া তাকে এভাবে হুটহাট জড়িয়ে ধরতেই পারে। এতে অস্বাভাবিক কিছু নেই। শ্রাবণ ও পরম যত্নে আলিয়াকে তার বুকে ঠাঁই দেয়। বেশ কিছুক্ষণ পর আলিয়া শ্রাবণকে ছেড়ে দিল। আলিয়াকে জড়িয়ে ধরার ফলে শ্রাবণের বুকে উষ্ণতার আমেজ এসে গেছে। আলিয়া শ্রাবণের দিকে কড়া চোখে তাকিয়ে ধারালো কণ্ঠে বলে, তুমি আমার সাথে কিছু করেছ? জড়িয়ে কেন ধরেছ আমাকে? শ্রাবণ আলিয়ার দিকে তাকালো এবং নরম গলায় বলে, কিছু করলে বুঝি তুমি এত শান্ত থাকতে? তুমি তো প্রতিবাদী। চুপ থাকার মেয়ে না, তাই না? হুম। তারপর শ্রাবণ জানালার কাছে গিয়ে পর্দা খুলে দিল। মিষ্টি রোদেরা এসে আলিয়ার গায়ে পড়ল। চোখে হালকা আলো পোড়ায় সে চোখ কুঁচকে ফেলল। আলিয়া মাত্র খেয়াল করল রুমটা এতক্ষণ যাবৎ অন্ধকার ছিল। শ্রাবণ চেয়ারটি আলিয়ার সামনে টেনে এনে বলে, তুমি বসো, তোমার জন্য নাস্তা আনছি। আলিয়া অবাক না হয়ে পারল না। যেই ছেলে 2 দিন আগে তার কাছে ভাত চাচ্ছিল, আজকে সেই ছেলে তাকে নাস্তা খাওয়াবে। আলিয়াকে কোন কিছু বলার সুযোগ না দিয়ে শ্রাবণ বেরিয়ে পড়ে। শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে থেকে আলিয়াও বাসার বাইরে উকি দিল। শ্রাবণকে দেখা যাচ্ছে না। তবে পাশেই 3টা গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। একটা গোলাপ গাছ। বাকি 2টা গাছ চিনে না আলিয়া। গোলাপ গাছে কোন ফুল নেই। 3টা গাছই মরতে বসেছে। সে আশেপাশে তাকালো। একটা কল আছে। বেসিন কল, পাশেই মগ। অজু করার জন্য বুঝি এই ব্যবস্থা। আলিয়া বাসা থেকে বের হয়ে কলের দিকে গেল এবং এক মগ পানি এনে গাছগুলোতে দিল। তারপর আবার বাসায় ঢুকল। শ্রাবণ এখনো আসেনি। 2-3 জন মহিলা তার দিকে তাকিয়েছিল। তাই রুমে ঢুকে গেট ভিজিয়ে দেয় আলিয়া। রুমটাকে এবার সে পর্যবেক্ষণ করতে লাগল। ছোট্ট একটা বাসা। 2 রুমের। বাথরুম নেই। এই রুম আর ওই রুমের মধ্যে একটা মোটা পর্দা দেওয়া। আলিয়া পর্দা সরিয়ে অপর রুমে ঢুকে পড়ে। এখানে যে শ্রাবণ থাকে তা বুঝতে পারছে আলিয়া। দরজার উপর দিয়ে একটা শার্ট ঝুলানো। ধূসর রঙের শার্টটা। আলিয়া শার্টটা ধরে দেখল। আলতো করে ছুঁয়ে দিল শার্টটা। তারপর রুমের মাঝখানে গেল। বিছানা দিয়েই রুমে ভরে গেছে। একটা ছোট চেয়ার। চেয়ারের উপর মোটা একটা বই। বইটা নেড়েচেড়ে দেখে আলিয়া, ইংলিশ বই। এটা কি শ্রাবণের? কে জানে। আলিয়া পুরো রুম জুড়ে চোখ বুলালো। বিছানার উপরের দেয়ালে একটা সাদা A4 সাইজের পেপারে একটা স্কেচ আঁকা। স্কচটেপ দিয়ে আটকানো। লাল স্কচটেপ দিয়ে কাগজটার চারদিক আটকানো, ফলে খুলে পড়ার চান্স নেই। ছবিটা অদ্ভুত সুন্দর। স্কেচটা একটা সমুদ্রের পাড়কে ফোকাস করে আঁকা। বিশাল বড় সমুদ্র, সমুদ্রের ঢেউ আসছে। সমুদ্রের কিনারা ঘেঁষে একটা নারকেল গাছের ছায়ার নিচে 2 জন মানব মানবী বসে আছে। মানব মানবীদেরকে পেছনে দিক দিয়ে আঁকা। মেয়েটার চুল আবার বালুতে গড়াগড়ি খাচ্ছে। খানিকটা এলোমেলো হয়ে আছে চুলগুলো। ছেলেটা মেয়েটার কোমর জড়িয়ে ধরে আছে। তাদের দুজনের দৃষ্টি আকাশের সেই পূর্ণিমা চাঁদের দিকে। চাঁদটা নারকেল গাছের উপরে উকি দিচ্ছে। তার মানে এই দৃশ্যটা কোন রাতকে কেন্দ্র করে আঁকা হয়েছে। আলিয়া আরও একটু ঝুঁকে স্কেচটার দিকে তাকালো।
তার কেন যেন মানবীর চেহারা দেখতে মন চাচ্ছে। স্কেচের নিচে খুব সুন্দর নীল রঙের কালি দিয়ে লেখা প্রেমবিলাস। তারপর নিচে একটু ছোট করে লেখা শ্রাবণ শিকদার 24122010। এত পুরাতন স্কেচটা, আর এটা শ্রাবণ এঁকেছে। আলিয়ার বিশ্বাস হচ্ছে না এটা শ্রাবণের আঁকা। সে ছুঁয়ে দেখল কাগজটা। ছেলেটার এত প্রতিভা। হুট করে কাঁধে কারো ছোঁয়া পেয়ে ভয় পেয়ে যায় আলিয়া। কি হয়েছে আলিয়া? আলিয়া চোখ তুলে দেখে শ্রাবণ দাঁড়িয়ে আছে। সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। আজকে শ্রাবণকে দেখে এক অন্য রকমের অনুভূতি জন্মাচ্ছে আলিয়ার মনে। কেমন যেন লেগে উঠছে শ্রাবণকে দেখলে। শ্রাবণ আলিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এখানে চলে এসেছো কেন? রুম প্রদর্শনের জন্য। আলিয়ার কেন যেন এই কথা শুনে বেশ লজ্জা লাগল। সে মাথা নিচু করে নেয়। শ্রাবণ বলে উঠে, তোমার জন্য বিস্কুট আর কেক এনেছি। এই বাসায় প্লেট যে কই থাকে জানি না। আমি প্যাকেট খুলে দিচ্ছি। তুমি প্যাকেট থেকে নিয়ে নিয়ে খেয়ে নিও। ঠিক আছে। হুম। আলিয়ার মন ও মস্তিষ্ক ওই স্কেচের উপর পড়ে আছে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। অজানা, নামহীন ও অবাস্তব সেই ছেলে মেয়েটার জন্য। ওরা কারা? আদৌ কি তাদের কোন পরিচয় আছে কি? শ্রাবণ বলে, বসো, বিছানায় বসো। আলিয়া ধপ করে বিছানায় বসে এবং হাত দুটি বিছানায় রাখে। ভেজা কিছুর উপর হাত রেখেছে সে। আলিয়ার মনে একটা প্রশ্ন জাগল, তা হল শ্রাবণের সবকিছুই কি ভেজা থাকে? পরক্ষণে তাকিয়ে দেখে চাদরের উপর ভেজা গামছা। সে স্মিত হাসল। শ্রাবণ এক গ্লাস লেবুর শরবত আলিয়ার হাতে দিয়ে বলে, যেই গাছে পানি দিলা মাত্র সেই গাছের লেবু দিয়ে বানিয়েছি। খেয়ে দেখো, ভালো লাগবে। শ্রাবণের কথামতো আলিয়া শরবতে চুমুক দিল। প্রচণ্ড মিষ্টি হয়েছে। সে শ্রাবণকে বলে, চিনি অতিরিক্ত বেশি। শ্রাবণ হেসে জবাব দেয়, শরবতে মিষ্টি বেশি দিতে হয়, না হলে শরবত খেয়ে মজা পাওয়া যায় না। ওহ। শ্রাবণ আলিয়ার পাশে বসল। এতে বিরক্ত হয় আলিয়া। সে এখান থেকে সুন্দর মতো স্কেচটা দেখছিল। শ্রাবণ পাশে বসায় তা আর সম্ভব হচ্ছে না। শ্রাবণ একটা এনার্জি প্লাস বিস্কুট আলিয়ার হাতে ধরিয়ে দেয়। আলিয়া একটা বিস্কুট হাতে নিয়ে খেতে লাগল। শ্রাবণ ও তাকে দেখে একেবারে দুইটা বিস্কুট নিয়ে খাওয়া শুরু করল। আলিয়ার গলা দিয়ে খাবার নামছে না। তারপর সে জোর করে একটা বিস্কুট অনেক কষ্টে খেল। তারপর শ্রাবণকে সরাসরি জিজ্ঞেস করে, ছবিটা খুব সুন্দর, তুমি এঁকেছ? শ্রাবণ সহজ গলায় বলে, হ্যাঁ, আমার আঁকা। নাম রেখেছি প্রেমবিলাস। নামটা সুন্দর না? মারাত্মক। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। আলিয়া মৃদু হেসে বলে, ছেলে মেয়ে দুইজন কি করছে? শ্রাবণ উত্তর দেয়, প্রেমবিলাস করছে। প্রেমবিলাস মানে কি শ্রাবণ? শ্রাবণ আলিয়ার গা ঘেঁষে বসে আস্তে করে গলার স্বরে মলিনতা এনে বলে, বৃষ্টির পানি গায়ে লাগালে তাকে বৃষ্টিবিলাস বলে, চন্দ্রের আলো গায়ে মাখালে তাকে চন্দ্রবিলাস বলে, তেমনি প্রেমের মায়া গায়ে জড়ালে তাকে প্রেমবিলাস বলে। ওহ। ছেলেটা আর মেয়েটা ভালোবাসায় মাতোয়ারা হয়ে প্রেমের মায়া বৃষ্টিতে ভিজছে। এই বৃষ্টি চোখে দেখা যায় না। প্রেমের বৃষ্টি তো তাই শুধু অনুভব করা যায়, কেবল অনুভব করা যাবে। আলিয়া স্কেচের দিকে তাকালো। তার কেন যেন খুব ঘুম পাচ্ছে। বিছানায় শুয়ে পড়লে ভালো হতো। শ্রাবণ হুট করে আলিয়ার কোলে তার মাথা রাখল। আলিয়া ভরকে গেল। শ্রাবণ আলিয়ার হাত দুটো আলতো করে চেপে ধরে বলে, জানো, আমার একটা অসুখ আছে, খুব ভয়ঙ্কর অসুখ। সম্ভবত সিজোফ্রেনিয়া। এটার নিরাময় কি আমি জানি না। অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, লাভ হয়নি। আমার 2 বছর কোন স্মৃতি শক্তি ছিল না, সব ভুলে গিয়েছিলাম। সিঙ্গাপুরে ট্রিটমেন্ট চলেছে আমার। এত অসুস্থ থাকার পরও আমি তোমাকে ভুলিনি। আমি জানি আমাকে তুমি কোন দিন মানবে না।
মানা উচিতও নয়, আমি তোমার জায়গায় হলে কোন দিন মানতাম না। কিন্তু কি করব বল? মানুষ মাত্র স্বার্থপর জীব, ভালোবাসার কাঙ্গাল। আমার মন বলে তোমাকে পেলে আমি সেরে উঠব, এটা আমার ভুল ধারণা বোধ হয়। শ্রাবণের চোখ দিয়ে পানি টপটপ করে পড়ছে। আলিয়ার চোখেও পানি এসে গেল। কেন এই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর জন্য তার কষ্ট লাগছে? বুকে তোলপাড় উঠছে। কেন মনে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে? আলিয়ার জানা নেই এই উত্তর। আলিয়া শ্রাবণকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করল। শ্রাবণ তা বুঝতে পেরে আলিয়ার কোমর চেপে ধরে তাকে আটকিয়ে বলে, আর আধ ঘন্টা অপেক্ষা কর প্লিজ। কেন? কেন এর উত্তর নেই, তবে তোমাকে আধ ঘন্টার আগে ছাড়ব না। আলিয়া আতকে উঠে বলে, তুমি আমার ক্ষতি করবে তাই না? শ্রাবণ এক ঝটকায় আলিয়ার কোল থেকে মাথা তুলে তার চোখের দিকে তাকালো এবং করুণ গলায় বলে, তোমাকে ভালোবাসি আলিয়া। আমার কাছে ভালোবাসার অপর নাম হলো পবিত্রতা। তোমার ভয় পাওয়ার কোন দরকার নেই। আলিয়া মাথা নিচু করে ফেলে। শ্রাবণ বলল, গাড়ি সঙ্গে এনেছ? হুম। আচ্ছা, জানো ছবির মেয়েটাকে তুমি চিনো? আলিয়া অদ্ভুতভাবে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণ মুচকি হেসে বলে, বল তো এবার। মেয়েটাকে? আমি জানি না। ভালোভাবে দেখো, চিনে ফেলবে। আলিয়া স্কেচের দিকে তাকালো। মেয়েটার চুল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। কারণ মেয়েটা ছেলেটার কাঁধে হেলান দিয়ে রেখেছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে পারলে ছেলেটার বুকের ভেতর ঢুকে যায়। আলিয়া মনোযোগ সহকারে ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ তার কানে ফিসফিস করে বলে, নিজেকেও চিনতে পারলে না? আলিয়া শ্রাবণের দিকে চমকে উঠে তাকায়। শ্রাবণ ঠোঁটে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে। আলিয়া আবার স্কেচটার দিকে তাকালো। এবার সত্যি সত্যি তার কাছে ও মেয়েটাকে একদম অবিকল নিজের মতো লাগছে। হুট করে বাইরে থেকে আওয়াজ আসতে লাগে। শ্রাবণ আলিয়ার হাত ধরে রুমের বাইরে নিয়ে গিয়ে মেইন গেট খুলে বলে, যাও। কোথায়? শ্রাবণ শান্ত গলায় বলে, 17 নং বাসার ভেতরে যাও। আশ্চর্য, আমি কেন ওইখানে যাব? হবু ডাক্তার না তুমি? চিকিৎসা দাও। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আসো আমার সাথে। তারপর শ্রাবণ আলিয়াকে নিয়ে 17 নং বাসায় যায়। সেখানে একজন প্রেগন্যান্ট মহিলা প্রসব ব্যথায় কাতরাচ্ছে। শ্রাবণ আলিয়ার কানে ফিসফিস করে বলে, গাড়ি করে ওনাকে হাসপাতালে নিয়ে যাও। আলিয়া শ্রাবণের কথায় এক ধরনের আদেশের সুর টের পেল। তার মধ্যে কি যেন হলো, সে দ্রুত ড্রাইভারকে কল দিয়ে আসতে বলল। মিনিট 10 পর আলিয়ার গাড়িতে করে মহিলাটাকে হাসপাতালে নেওয়া হয়। শ্রাবণ যায়নি সঙ্গে। সে আলিয়ার গাড়ির দিকে তাকিয়ে থেকে বলে উঠে, তুমি খুব শীঘ্রই বেগুনি রঙের শাড়ি পরে আমার কাছে আসবে। তোমাকে আসতে হবেই। জানো প্রিয়, তোমাকে বেগুনি শাড়িতে সেদিন নয়নতারা ফুলের মতো লাগবে। আলিয়া বাসায় ফিরল বিকেলের পর পর। প্রায় সন্ধ্যা হয়ে আসছে ঠিক সেই সময়। মহিলাটাকে পপুলারে নিয়ে গিয়েছিল সে। ডেলিভারি যাওয়ার 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। ছেলে হয়েছে। আলিয়া তাও সেখানেই ছিল। মহিলার গা ফিরল। সে আলিয়ার সাথে কথা বলল। তারপর তার কাছ থেকে বিদায় নিয়ে আলিয়া বাসায় ফিরল। বাবাকে অনেক অনুরোধ করে হাসপাতালের বিলের টাকা চেয়েছিল সে। জসিম সাহেব প্রথমে টাকা দিতে মানা করে দিয়েছিলেন। পরে আলিয়া কান্নাকাটি করে টাকা উদ্ধার করেছে বাবার কাছ থেকে। বাসায় ফিরতেই বাবা আর ভাইয়ের সম্মুখীন হল আলিয়া। জসিম সাহেব গম্ভীর মুখ করে বলে, পেশেন্ট কেমন আছে? আলিয়া শান্ত গলায় বলে, ভালো, ছেলে হয়েছে, তোমাদের জন্য মিষ্টি এনেছি, তোমার পছন্দের কালোজাম।
প্রিচে করে এনে দিব। দাও। আরহান তার বাবার দিকে তাকালো এবং কঠিন গলায় বলে, বাবা, আলিয়া কিন্তু কাজটা ঠিক করেনি, আমরা কিন্তু ওই মহিলাকে চিনি না। জসিম সাহেব সহজ গলায় বলে, মানুষকে সাহায্য করতে হয় আরহান। আরহান বলে, ওনাকে হেল্প করেছ এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আল্লাহ হেদায়েত দিলে ভবিষ্যতে আরও মানুষের সাহায্য করব। কিন্তু উনি কে? কোথায় থাকে? আর আলিয়াই বা তাকে কিভাবে চিনল? ভাইয়ের প্রশ্ন শুনে ঘাবড়ে গেল আলিয়া। এসব প্রশ্নের উত্তর কি দিবে সে? সব সত্য বলে দিবে। মনে হয় না এটা উচিত হবে। জসিম সাহেব আলিয়াকে উদ্দেশ্য করে বলে, দাঁড়িয়ে আছো কেন মা? যাও ফ্রেশ হয়ে এসে আমাকে মিষ্টি খেতে দাও। সঙ্গে এক কাপ চা দিও। আর আরহান, আমার মেয়ে কিছুটা মাদার তেরেসার মতো। স্বভাবটা আর কি। মাদার তেরেসা কিন্তু অপরিচিত মানুষকে হেল্প করত। আজকে থেকে আলিয়ার নতুন নাম আলিয়া ব্রাকেটে মাদার তেরেসার অনুগত শিক্ষার্থী। আরহান না হেসে পারল না। আলিয়া সবটা শুনে হালকা হেসে তার রুমে গেল। সন্ধ্যাবেলা এখন। সকালে একবার গোসল করেছে আলিয়া, তবু এই অবেলায় সে গোসল করতে গেল। তাদের সাথে গিজার আছে, তাই গরম পানি দিয়ে বেশ লম্বা সময় নিয়ে হট শাওয়ার নেয় সে। চুলে 10 মিনিট ধরে শ্যাম্পুও করে। আলিয়া গোসল সেরে বের হতেই দেখল বাবা তার রুমে বসে আছে। সে খানিকটা চমকে গেল। বাবা তো কখনোই তার রুমে আসে না তেমন একটা। আসলে ও এভাবে বসে থাকে না। মেয়েদের বিয়ে ঠিক হলে বিয়ের দিন তারিখ যতই ঘনিয়ে আসে তারা বিভিন্ন আজব এবং অস্বাভাবিক দৃশ্য বা ঘটনার মধ্যে দিয়ে যায়। এটা মূলত তাদের পরিবারের সদস্য করে থাকে। সহজ ভাষায় তাদের ফেয়ারওয়েল দেওয়ার পূর্ব প্রস্তুতি। জসিম সাহেব মেয়েকে বের হতে দেখে, কিরে, এই বেলায় গোসল করলি কেন? শীতের দিন, জ্বর চলে আসবে তোরে মা। মাথা ব্যথা করছিল তাই শাওয়ার নিলাম, এখন ভালো লাগছে। আয় বসো, তোর জন্য নাস্তা নিয়ে এলাম, মিষ্টি আর ফুলকপির বড়া। ফুলকপির বড়া বেসন দিয়ে তেলে ডুবিয়ে ভাজা হয়েছে, গরম আছে, এখনই খেয়ে নে। আলিয়া বাবার পাশে বসে বড়া তুলে নিল। সত্যি খেতে অসাধারণ হয়েছে এই ফুলকপির বড়া। আলিয়ার মাথায় একটা অদ্ভুত বিষয় হানা দিচ্ছে, তা হলো এত বছরে বাবা কোন দিন তার রুমে আসেনি, এভাবে নাস্তা পানি দেয়নি। আজকে হুটহাট এমন ধরনের একটা কাজ করলেন কারণ বাবার মনে হলো তার মেয়ের বিদায় হয়ে যাবে কিছুদিন পর। তাই একটু বেশি আদিক্ষেত করি, কিন্তু অনেক মা বাবাই বুঝতে অক্ষম এই এক্সট্রা কেয়ারটা মেয়ের মনে কাটা গায়ের নুনের ছিটার মতো লাগে। নিজেকে মেহমান ভাবতে শুরু করে ফেলে তারা। জসিম সাহেব গলা খাকিয়ে বলে, মা শোন। বাবার গলায় আলিয়া অনুরোধ খুঁজে পেল, সে খাওয়া থামিয়ে বাবার দিকে তাকাল। তিনি বিনীত গলায় বলে, আয়ানের ইউএসএ-তে স্কলারশিপ হয়েছে, ওর ভিসা পাসপোর্ট সব রেডি। 3 মাসের মধ্যে ইও চলে যাবে। আয়ান চাচ্ছে বিয়েটা এই 3 মাসের মধ্যেই হোক। তারপর ও তোর একটা ব্যবস্থা করবে। আলিয়া ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে বলে, আমার কি ব্যবস্থা করবে? আয়ান চাচ্ছে তোকে নিয়ে ইউএসএ শিফট হবে পার্মানেন্টলি। আলিয়া থ মেরে গেল, সে রিনরিনে গলায় বলে, আমি না এর আগেও বলেছি দেশের বাইরে যাব না। ও তো আমার শর্তে রাজি ছিল। তাহলে এখন এমন নাটক করছে কেন? আমি ওর সাথে বিদেশে গেলে আমার ডিগ্রি কি ও নিবে? ওইখানে গিয়ে পড়বি। বাবা, ইউরোপ কান্ট্রিতে ওদের মাদার ল্যাঙ্গুয়ে ডাক্তারি পড়ায়। আমি ওখানে গিয়ে কুল পাব না। হয় এমবিবিএস পড়ে যেতে হবে, না হলে ইন্টারমিডিয়েটের পর যেতে হতো। এই সময় আর সম্ভব না, ওকে বলে দিও আমি যাব না। আয়ান বলছিল যে ও যেহেতু স্কলারশিপ পেয়েছে তাই ওই দেশে একটু চেষ্টা করলেই ভালো চাকরি পেয়ে যাবে।
ভালো স্যালারিও হবে নিশ্চয়ই। তখন আর তোকে জব করতে হবে না। ডাক্তাররা জব করে না, অসুস্থ মানুষকে সেবা দান করে। জব করা আর ডাক্তাররা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে যেই সার্ভিস দেয়, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আর ওকে বলো যে কোন গার্মেন্টস এর মেয়েকে বিয়ে করতে, তাইলে সেই মেয়ে ইজিলি সব ছেড়ে ওর পিছে পিছে দৌড়াবে। আমি পারবো না যেতে বিদেশ। এখন তুমি যাও, কালকে কথা হবে। জসিম সাহেব নিঃশব্দে বেরিয়ে যায়। একটা বয়স আসে যখন বাবাদেরকে ছেলে মেয়েদের কথা শুনতে হয়। সে চাইলেই আলিয়ার গালে কষে দুটো থাপ্পড় মারতে পারত, কিন্তু তিনি এটা করতে পারেননি, বরং চুপ থাকলেন। সম্ভবত সেও ওই বয়সটায় চলে এসেছেন। আলিয়া চোখ বন্ধ করে ফেলে, তার গা কাঁপছে। রাগে গা কাঁপছে, সে আচমকা কেঁদে দিল। আলিয়ার এই স্বভাবটা ছোটবেলার। রাগ, ক্ষোভ, দুঃখ, সুখ, অভিমান সবকিছুরই পরিণামেই সে কেঁদে দিবে। রাগ লাগলে কাঁদবে, কষ্ট লাগলে কেউ কাঁদবে। মেডিকেলে যেদিন চান্স পেল, রেজাল্ট শিটে নিজের নাম দেখে ভ্যা করে কেঁদে দিয়েছিল সে। আলিয়া চোখ মুছল। আপাতত সে আয়ানকে মাথা থেকে সরাতে চাচ্ছে। ভালো কিছু, মজার কিছু ভাবা যায়। কি ভাববে? মাথায় কিছুই আসছে না। হুট করে সকালের কথা মনে পড়ে গেল। শ্রাবণের আঁকা স্কেচটার কথা মনে পড়তেই কেমন যেন মরিয়া হয়ে উঠে আলিয়ার মন। আচ্ছা, মেয়েটা যদি সে হয়, তাহলে ছেলেটা কি শ্রাবণ? এই চিন্তা মাথায় আসতেই আলিয়া বিছানার চাদর খামচে ধরে। শ্রাবণ তাকে নিয়ে কি ভাবে? শ্রাবণের কল্পনায় আলিয়া কেমন? ওর প্রেমিকা। আজকে যেই মহিলাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, ওরা খুব দরিদ্র ছিল। আলিয়া যখন পেমেন্ট পে করে তখন মহিলার স্বামীটা কৃতজ্ঞতায় কেঁদে দিয়েছিল। সে এর আগে কোন পুরুষকে কোন নারীর জন্য এভাবে কাঁদতে দেখেনি। আলিয়া মনে মনে ভেবেই নেয়, অসুস্থ মহিলাটার স্বামী ভাগ্য 24 ক্যারেট সোনার মতো। লোকটা তার সদ্য জন্মানো পুত্র সন্তানকে আলিয়ার কোলে তুলে দিয়ে বলে, আপা, আপনি আমার ছেলের একটা নাম দিয়ে আমাদের ধন্য করুন। আলিয়া কোন ধরনের চিন্তা ভাবনা না করেই বলে দিয়ে আসল তাদের ছেলের নাম শ্রাবণ রাখতে। 3 দিন পর দুপুরে ভাত ঘুম দিয়েছে শ্রাবণ। হুট করে সোনা দাদি এসে তাকে ডাকতে লাগল। এই শ্রাবণ, এই উঠো। শ্রাবণ ঘুম ঘুম চোখে দাদির দিকে তাকিয়ে বলে, কি হইছে? ডাকছ কেন? তোর ফোন আসছে। কি আসছে? ফোন, একটা মেয়ে কল দিছে। শ্রাবণ লাফ দিয়ে উঠে পড়ে, কে সেই মেয়েটা? তার তো ফোন নেই, কে তাকে কল দিল? শ্রাবণ প্রশ্ন করে, কার ফোনে কল দিছে? দাদি ফোন এগিয়ে দিল আর বলে, রুনাদের নাম্বারে। শ্রাবণ বুঝে যায় মেয়েটা সম্ভবত আলিয়া, কারণ রুনার নাম্বার আলিয়া নিতে পারে। রুনা হলো সেই মহিলা যাকে আলিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিল। শ্রাবণ কল ব্যাক করে। 3 বার রিং হতেই আলিয়ার মধুর কণ্ঠ শ্রাবণের কানে আসল। সে চোখ বুঝে নেয়, অতিরিক্ত সুন্দর কোন জিনিস যখন চারপাশে থাকে তখন চোখ খোলা রাখা দায় হয়ে পড়ে। হ্যালো। শুনতে পাচ্ছে? হুম। ঘুমাচ্ছিলে কি? হ্যাঁ। ডিস্টার্ব করলাম? না। কেমন আছো আলিয়া? আলিয়া ফোনের ওপাশ থেকে চমকে উঠে। শ্রাবণ কত সহজ গলায় তাকে নাম ধরে ডাকছে, যেন তারা কত দিনের পূর্ব পরিচিত। আলিয়া বলে, ভালো। তুমি? আমিও ভালো। কি মনে করে আমাকে কল দিলে? এমনি, ব্যস্ত তুমি? কিছুটা। কি কাজ তোমার? কেন, পাগলদের কাজ থাকতে পারে না? সেটা মিন করিনি। আমি তোমার বাসায় আসতে চাই, আসব। তোমার জন্য কুঞ্জি ভিলার দরজা আজীবন খোলা। যদিও বা এই বাসার কোন মেইন গেট নেই, কথার কথা বললাম। তোমার ওই আত্মীয় যেন থাকে, ওনার সাথে ও দেখা করতে চাই। ভালো কথা মনে পড়েছে। কি? আসার সময় স্ফিগম্যামোমিটার এনো। কার প্রেশার?
তোমার? না, আমার দাদির, যার বাসায় আছি। ওহহ। আরও একটা কথা, আসার সময় দই আনতে পারবে? আমার খুব দই খেতে মন চাচ্ছে। তাও আবার ভাত খাওয়া প্লেটে দই খেতে ইচ্ছা করছে। ভাত খাওয়া প্লেটে দই খাওয়ার ব্যাপারটা বুঝলাম না। আসো, লাইভ দেখায় দিব। আচ্ছা, বিকেলে আসব। শোন। কি? আসার সময় মাথায় ওড়ান দিয়ে আসবে, রাখলাম। শ্রাবণ ফোন কেটে দেয়, তারপর শ্রাবণ মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলে। সূর্য থাকতে থাকতেই আলিয়া কুঞ্জি ভিলা পৌঁছে যায়। আজকের পরিবেশটা এতটা নোংরা লাগছে না। সে 18 নং বাসায় গেল, প্রথমেই চোখ পড়ল গাছ তিনটার দিকে। অদ্ভুত ব্যাপার, গাছ তিনটা একদম তরতাজা হয়ে আছে, 3 আগেই কেমন শুকিয়ে গিয়েছিল। আলিয়া ভিতরে ঢুকে পড়ে, আজকেও গেট খোলা। শ্রাবণ বসে ছিল, আলিয়াকে দেখে উঠে দাঁড়ালো এবং বলল, আজকে গাছে পানি দিবে না? আলিয়া শ্রাবণের দিকে তাকালো, ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু চেহারায় রোদে পোড়ার দাগ লেগে গেছে। আগে ফর্সা ছিল তা বোঝা যায়, কিন্তু এখন গায়ের রং ময়লাটে, সম্ভবত যত্নের অভাবে এই দশা। ডান চোখের একদম পাশেই একটা ছোট্ট কাটা দাগ, সম্ভবত ছোট্ট বেলায় পড়ে যাওয়ায় ব্যথা পেয়ে লেগেছিল, সেলাই না করার জন্য দাগ রয়ে গেছে। শ্রাবণ আলিয়ার কাছে এসে দাঁড়ালো এবং আস্তে করে বলে, ওড়না মাথায় দেওয়ায় তোমার মধ্যে গিন্নি গিন্নি ভাব চলে এসেছে, যেটা আমার পছন্দ হচ্ছে না। এক কাজ করো, মাথা থেকে ওড়ান সরিয়ে দাও। আলিয়া ভ্রু কুঁচকে বলে, কেন? তোমার চেহারায় ডাক্তার ভাবটাই ভালো লাগে। আলিয়া স্মিত হেসে ব্যাগটা চেয়ারে রেখে গাছে পানি দিতে গেল, কিন্তু ওড়না সরালো না। শ্রাবণ তাকে অনুসরণ করল। আলিয়া গাছে পানি দিল এবং গাছের শুকনা পাতা আস্তে করে ছিঁড়ে ফেলে শ্রাবণকে উদ্দেশ্য করে বলে, 3 দিন আগেই গাছগুলো মরতে বসেছিল। আজকে দেখো, গোলাপ গাছে 2টা কলি ধরছে। শ্রাবণ আলিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, প্রত্যেকটা বাড়ির আনাচে কানাচেতে একটা করে যুবতী মেয়ের স্পর্শ ছোঁয়া প্রয়োজন, না হলে বাড়ির দেয়ালগুলোও ঝিমায়, গাছগুলোও মরে যায়। আলিয়া বলে, যত সব ফালতু কথা। সত্যি, দেখ, তুমি এসে এসে গাছগুলোয় ছোঁয়া দিচ্ছ, জন্য গাছগুলো তরতর করে জান ফিরে পাচ্ছে। আলিয়া বিরক্ত হয়ে গেল এবং বলল, তোমার দাদি কোথায়? বিরিয়ানি রান্না করে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি, সাথে ব্রয়লার মুরগির মিষ্টি রোস্ট। দাদি ঝাল বেশি দেয়। তুমি তো ঝাল খাও না, এজন্য মিষ্টি রোস্ট বানাতে বলেছি। তুমি কিভাবে জানলে আমি ঝাল খাই না? আমরা যাকে ভালোবাসি তার সম্পর্কে সব খবরাখবর অটোমেটিক্যালি পেয়ে যাই। আলিয়া, হুম, তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। কি? আমি ভবিষ্যৎ দেখতে পাই না, তবে আমার মনে হয় আমার মধ্যে হিপনোটিজম ক্ষমতা আছে। ক্ষমতা আছে বললে ভুল হবে। আমি এটা সাধনা করে পেয়েছি। সিঙ্গাপুরে এক নামকরা নিউরোসার্জনের সাথে আমার পরিচয় ছিল। উনি হিপনোটিজম পারত, আমি তার কাছ থেকে এই বিদ্যা ধার নিয়েছি। তবে আমার সময় সীমা খুব কম থাকে, 10 থেকে 15 মিনিটের বেশি কার্যক্ষমতা থাকে না। আমাকে মাফ করে দাও মিথ্যা কথা বলার জন্য। আমি জানতাম তুমি ফিউচার প্রেডিক্ট করতে পারো না, এটা সম্ভব না, এজন্য আমি এই নিয়ে চিন্তাও করিনি, আর কিছু মনেও করিনি। ধন্যবাদ আলিয়া। হুম, তোমার জন্য গিফট এনেছি, গ্রহণ করবে। প্রিয়জনের দেওয়া একটা সুতার দানাও যত্নে রাখতে হয়। আলিয়া মাথা নিচু করে হাসল, তারপর বাসায় ঢুকল। শ্রাবণের জন্য সে ক্যাটসাই থেকে 5টা দামি শার্ট, গেঞ্জি, প্যান্ট এনেছে। প্রতি শার্টের দাম 1500 থেকে 2000। এর মধ্যে একটা মেরুন রঙের শার্ট আছে, যেটা এক দেখায় আলিয়ার পছন্দ হয়ে যায়। সেটার দাম 3500 টাকা। সোয়েটার, জ্যাকেটও এনেছে, সাবান, শ্যাম্পুও এনেছে। শ্রাবণের দাদির জন্য আন থেকে 3টা শাড়ি কিনে এনেছে।
আরও একটা জিনিস এনেছে, তা হল একটা দামি স্মার্টফোন। OnePlus-এর নতুন মডেল, সঙ্গে একটা সিম। সিমে তার নাম্বার সেভ করা আছে, ডাক্তার আলিয়া নামে। সে একে একে সব কিছু শ্রাবণকে দিল। শ্রাবণকে বেশ খুশি লাগছে। উপহার পেয়ে যে শ্রাবণ খুব খুশি তা শ্রাবণের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আলিয়া ভাগ্যকুল থেকে দইও এনেছে 3 কেজি। এই দই কচুক্ষেত থেকে কিনেছে। ভাগ্যকুলের মেইন ব্রাঞ্চ কচুক্ষেতে। আলিয়া অনেক দোকানের দই খেয়েছে, কিন্তু ভাগ্যকুলের দইয়ের স্বাদের মতো মজার দই অন্য কোথাও পায়নি। দই আলাদা ব্যাগে ছিল। শুধু দই না, শুকনা নাস্তা, ফল মূলও আছে। সন্ধ্যার দিকে দাদি বাসায় ঢুকলেন। দাদিকে দেখে আলিয়া সালাম দিল। দাদি শ্রাবণের পাশে বসে বলে, আজকে আকাশেতে চাঁদ নাই রে। শ্রাবণ উৎসাহের সাথে বলে, আজকে কি অমাবস্যা? না রে গাধা, জগতে 2টা চাঁদ থাকে না। আজকে চাঁদ আমার বাসায় বসে আছে, তাই আকাশে নেই। আলিয়া লজ্জা পেল। শ্রাবণ বলল, মঙ্গল গ্রহে 2টা চাঁদ। দাদি বলল, আমি পৃথিবী কথা বলছিলাম, আয় খেয়ে নি, খিদা লাগছে। ঠিক আছে। আলিয়াকে নিয়ে খেতে বসা হলো। শ্রাবণ তৃপ্তি করে বিরিয়ানি খেয়ে সেই বিরিয়ানি মাখা প্লেটে দই নিল এবং চেটেপুটে দই খেয়ে নিল। খাওয়ার পর আলিয়া দাদির প্রেশার মাপল। প্রেশার হাই, 120-এর 90। আলিয়া দ্রুত শ্রাবণের কাছে এসে বলে, উনি তো অসুস্থ। শেষ বয়সে সবাই অসুস্থই থাকে ডাক্তার সাহেবা। মেডিসিন লিখে দিচ্ছি, প্রেশারের ঔষধ। ওলমিশন প্লাস 20 mg। রাতে খাইয়ে দিও। 24 ঘন্টায় একটা করে খাওয়াবে। ভিটামিন বি কমপ্লেক্সও খাওয়াতে হবে। আচ্ছা, রাত হয়ে আসছে, তুমি বাসায় যাও। বাসায় চিন্তা করবে না হলে। ঠিক আছে, বলে আলিয়া বাড়ি ফেরার পথে নামল। তার যেতে মন চাচ্ছে না, চোখ ভিজে উঠতে লাগে। মনে হচ্ছে এটাই তার সংসার। সে স্বামী সংসার ছেড়ে যাচ্ছে এমন অনুভূতি আসছে তার মধ্যে। মনে হচ্ছে কুঞ্জি ভিলা থেকে বের হওয়ার আগেই একটা 4-5 বছরের লাল হাফ প্যান্ট পরা ফুটফুটে ছেলে এসে তাকে জড়িয়ে ধরে বলবে, আম্মু যেও না, আমি তোমাকে ছাড়া রাতে ঘুমাতে পারি না। ছেলেটা দেখতে ফুটফুটে হলেও তার নাকে সর্দি থাকবে। আলিয়া পরম যত্নে তার ওড়না নিয়ে বাবুর সর্দি মুছে দিবে। তার এখান থেকে যেতে মন চাচ্ছে না, অবাস্তব সবকিছুর জন্য মায়া লাগছে তার। কি অদ্ভুত মানব মন। এভাবেই সময় কাটতে লাগলো। শ্রাবণ আর বাসা থেকে বের হয় না। শ্রাবণ বুঝতে পারছে আবারও ভয়ঙ্কর সেই ব্যাধির কাছে ধরা খেতে হবে তাকে। এই ব্যাধির সাথে লুকাচুরি খেলায় সে জিতবে না, পরিত্রাণও পাবে না সে। আলিয়া সেদিন চলে যাওয়ার পর 3 বার তার সাথে ফোনে কথা হয়েছে। 3 বারে মোট 11 মিনিট কথা হয়েছে। প্রথম দিন 5 মিনিটের মতো কথা হলো, এরপর বাকি 2 দিন 3 মিনিট করে করে। আলিয়ার সাথে তেমন গভীর কথা হয়নি। সোনা দাদিকে নিয়ে আলিয়া টেলি চিকিৎসা দিয়েছে। দাদির অবস্থা খুব খারাপ। আলিয়া একবার এসে দেখা করে যেতে চাচ্ছে, কিন্তু সময়ের অভাবে পারছে না। শ্রাবণ বিছানায় শুয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে। 6টা বাজে। ছোট দিনের বেলায় 6টা মানে অনেক বেলা। মশার ভন ভন আওয়াজে অতিষ্ঠ শ্রাবণ। এইখানে মশার খুব উপদ্রব। তার শরীরটা গরম করেছে, মনে হয় ভিতর দিয়ে জ্বর যাচ্ছে। হুট করে পাশের রুম মানে সোনা দাদির রুম থেকে গঙ্গানোর শব্দ ভেসে উঠল। শ্রাবণ দেরি না করে উঠে বসল। তার গা কাঁপছে। এই রুম থেকে পাশের রুম যেতে মনে হচ্ছে মাইল পার করতে হবে। শ্রাবণের পা অসাড় হয়ে আসছে। সে কষ্ট করে 1 পা 2 পা আগাচ্ছে। রুমের পর্দা টেনে অপর রুমে যেতেই হুট করে কারেন্ট চলে গেল। শ্রাবণ চমকে উঠে। বাকি দৃশ্য তার জানা, কিন্তু সে চায় না এটা হোক। কিন্তু সে নিরুপায়। দাদির আর্তনাদের শব্দ ভেসে আসছে শ্রাবণের কানে। সে দুর্বল গলায় বলে, শ্রাবণ রে, আমি মনে হয় না আর বাঁচব। শ্রাবণ আরেক দফা চমক খায়। দাদি কেমনে জানল সে বাঁচবে না?
সে ও কি ভবিষ্যৎ দেখতে পায়। শ্রাবণ ঘামতে লাগল, প্রচুর পানির পিপাসা পেয়েছে তার। শ্রাবণ মাথায় হাত দিয়ে নিজের চুল নিজেই টানতে থাকে। তার খুব কষ্ট হচ্ছে। এ কষ্ট, যন্ত্রণার উৎপত্তিস্থল হল মন। দাদি হাঁসফাঁস করতে করতে বলে, বাবা রে, কলেমাটা একটু বল শুনি, মরার আগে কালেমা শুনি। শ্রাবণের গলা দিয়ে কথা বের হচ্ছে না, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে অনেক কষ্ট করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক লাইন বলতেই শ্রাবণের জান যায় যায় অবস্থা। শ্রাবণ টর্চ লাইট জ্বালালো, তারপর দাদির কাছে গিয়ে বসল, দাদির মাথায় পাশে বসে বলে, ঔষধ আনব না রে, পানি খাবো, পানি দে একটু। শ্রাবণ চোখ বুজে ফেলে, সে জানে দাদির পানি খাওয়া হবে না। শ্রাবণ কিছু কিছু ব্যাপার আগেই ধারণা করতে পারে। সে উঠে দাঁড়ালো এবং টেবিলের কাছে গিয়ে জগ থেকে পানি ঢালল। তখনই লাইটের ব্যাটারি এক্সপায়ার হয়ে যায় এবং ধপ করে নিভে গেল। শ্রাবণ ছোট্ট করে একটা আর্তনাদ শুনল, পেছনে ঘুরে তাকাতেই কেঁপে উঠে সে। কেমন গা ছমছমে ভাব। রুমটাতে শোকের ছায়া নেমে পড়েছে। রুমের জড়বস্তুগুলো কি বুঝে গেছে এই রুমের মালিক আর নেই। শ্রাবণের হাত থেকে সীসার গ্লাসটা পড়ে যায়। সে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো আর বিড়বিড় করে বলে, আমাকেই কেন এসব দেখতে হয়? আমি কেন অন্যদের মতো নই? কারেন্ট চলে আসল। শ্রাবণের মাথা তোলার সাহস হচ্ছে না। তবুও সে মাথা তুলল। সোনা দাদি বিছানায় গা ছেড়ে দিয়ে শুয়ে আছে। মুখ দিয়ে ফেনা পড়ছে আর মুখটা একটু হা করে খোলা। মুখ খোলা দেখেই শ্রাবণ বুঝে যায় সে ওই দিন ভুল দেখেনি, দাদি সত্যি আর নেই। শ্রাবণ একটা বিকট চিৎকার দেয়, সেই চিৎকার ছোট বাড়িটার বাইরে শো শো করে চলে। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীরা চলে আসল। শ্রাবণ মেঝেতে বসে থাকে। বাত এশায় দাদির কবর দেওয়া হয়। দাদির কেউ নেই জন্য আর প্রতিবেশীরা দেরি করেনি। সঙ্গে সঙ্গে দাফন কার্য করে ফেলে। শ্রাবণ ও মসজিদে গিয়েছিল। জানাজার নামাজও পড়েছে। তারপর আবারও কুঞ্জি ভিলায় চলে আসে। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রচণ্ড খারাপ লাগছে তার। মাথায় খুব ব্যথা করছে। মনে হচ্ছে গলা থেকে মাথাটা কেটে ফেললে সে শান্তি পাবে। বাইরে হিম শীতল হাওয়া বইছে। শ্রাবণ চোখ বন্ধ করেছিল, হুট করে চোখ খুলে এবং উঠে বসে। তারপর আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগে। আস্তে আস্তে শ্রাবণের মুখের রং বদলাচ্ছে। কিছুটা লাল বর্ণ ধারণ করছে। চোখও লাল হতে লাগল। শ্রাবণ তার চুল টেনে ধরে। এত জোরে টেনে ধরে যে হাতের মধ্যে কয়েকটা চুল এসে পড়েছে। শ্রাবণ বিকট জোরে তিনবার চিৎকার দিল, তারপর আশেপাশের সব কিছু ভাঙচুর করতে লাগল। এই মুহূর্তে শ্রাবণের মায়া মায়া চেহারায় হিংস্রতা বিরাজ করছে। 3 দিন ধরে শ্রাবণের সাথে আলিয়ার কোন যোগাযোগ নেই। আলিয়া দিনের বেশিরভাগ সময় শ্রাবণকে কল দিতে দিতে কাটিয়ে দিচ্ছে। ওপাশ থেকে রিং হতে হতে ফোন আপনা আপনি থেমে যায়। প্রতিবারই আলিয়া আশায় থাকে এইবার ফোন ধরবে শ্রাবণ। কিন্তু ইজ এন্ড এভরি টাইম তাকে হতাশ হতে হচ্ছে। শ্রাবণের সাথে 11 মিনিট কথা বলেই আলিয়া যে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে তা আলিয়ার মতো বুদ্ধিমতী মেয়ে দিব্যি টের পাচ্ছে। কিন্তু শ্রাবণ অসুস্থ। সিজোফ্রেনিয়া খুবই ভয়ঙ্কর মানসিক ব্যাধি। মানসিক অসুখের অনেক স্টেপ আছে। এর মধ্যে সিজোফ্রেনিয়া খুবই ভয়াবহ। রোগীর সুস্থ হওয়ার চান্স যে কত শতাংশ এটা কেউ বুঝতে পারে না। সেই সাথে রোগীর শরীরে ব্রেইন টুইমারের মতো ভয়ঙ্কর অসুখও বহন করতে পারে। মনের সাথে শরীরের মিল ওতপ্রোতভাবে। মন ভালো থাকলে শরীর আর মন অসুস্থ থাকলে শরীরও আস্তে আস্তে অচল হতে শুরু করে। আলিয়া ফোন হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। শ্রাবণের ফোন ধরার অপেক্ষায় ছিল সে, কিন্তু শ্রাবণ ফোন ধরেনি। আলিয়ার চোখ বেয়ে এক ফোঁটা অবান্তর অশ্রু পড়ল।
হুট করে ফোন বাজায়। আলিয়া প্রথমে কেঁপে উঠলেও পর মুহূর্তে উত্তেজিত হয়ে যায়। শ্রাবণ কল করেছে কি? সে মোবাইলের স্ক্রিনটা চোখের সামনে আনল। না, শ্রাবণ কল দেয়নি। কল দিয়েছে আয়ান। আলিয়া কল কেটে দিল। তার কিছুই ভালো লাগছে না। দুপুরে ভাতও খায়নি সে। আলিয়া ঠিক করল সে কুঞ্জি ভিলা আবারও যাবে শ্রাবণকে দেখতে। যেমন ভাবনা তেমন কাজ। আলিয়া রেডি হয়ে রওনা হল। যাওয়ার পথে এক ধরনের অস্থিরতা কাজ করতে লাগল তার। কুঞ্জি ভিলা পৌঁছাতেই মন খারাপেরা এসে তাকে ঘিরে ধরল। 18 নং বাসার সামনে যেতেই আবারও চোখ যায় গাছ তিনটার দিকে। সে কি, তিনটা গাছই কেউ ছিঁড়ে ফেলেছে? গোড়াগুলো পড়ে আছে শুধু। এই দৃশ্য দেখে আলিয়ার কেমন যেন লাগে। সে যেই না পা বাড়াবে অমনি কেউ তার হাত খপ করে ধরে ফেলে। আলিয়া তাকিয়ে দেখে রুমানা, যাকে আলিয়া হাসপাতালে নিয়ে গিয়েছিল। আপা, এই বাসায় যাইয়েন না। কেন? আর বইলেন না, পাগল আছে এই বাসায়। সামনেই গেলেই মারধর করে, বেঁধে রাখা হয়েছে। 2 দিন আগেও ভালো ছিল, পরশু থেকে এমন উদ্ভট আচরণ করছে। আলিয়ার বুক হুহু করে উঠে। সে এক দৌড়ে বাসায় ভেতরে ঢুকে পড়ে। শ্রাবণ চেয়ারের সাথে বাঁধা। চারপাশে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। ঘরে আলো নেই বললেই চলে। শ্রাবণের কপালে রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। আলিয়া শ্রাবণের এই করুণ দৃশ্য দেখে কেঁদে দেয়। সে দাদিকে খুঁজতে থাকে, কিন্তু বাসা ফাঁকা। হুট করে আলিয়া দরজার সাথে হোঁচট খায়। এতে কিছুটা শব্দ হয়, ফলে শ্রাবণ টের পেয়ে যায় কেউ এসেছে। সে চোখ তুলে আলিয়ার দিকে তাকালো। রক্তবর্ণ চোখ। আলিয়া শ্রাবণের চোখ দেখেই ভয় পেয়ে যায়, আঁতকে উঠে। এই শ্রাবণ তার অপরিচিত। শ্রাবণ আলিয়াকে দেখে অস্থিরতা শুরু করে। পাগলামি বেড়ে যায় তার। চেয়ারের সাথে দড়ির বাঁধনটা খুলে আলিয়ার দিকে ছুটে আসে এবং আলিয়াকে সজোরে থাপ্পড় মারতে লাগে। একটা না, দুইটা না, পর পর আক্রমণ চালায়। আলিয়া স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারছে শ্রাবণ আবারও অসুস্থ হয়ে পড়েছে। শ্রাবণ আলিয়াকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এতে ভীষণ জোরে ব্যথা পায় আলিয়া। কপাল ফেটে 1-2 ফোঁটা রক্ত গড়ালো তার। কিন্তু এতেও শান্ত হয় না শ্রাবণ। তারপর সে রুমের আসবাবপত্র ভাঙচুর করতে লাগল। বিকট শব্দ হতে লাগল। শ্রাবণের মুখ দিয়েও শা শা শব্দ বের হচ্ছে। সম্ভবত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। আলিয়া উঠে দাঁড়ালো এবং শ্রাবণের কাছে গিয়ে বলে, শ্রাবণ প্লিজ শান্ত হও। এই কথা শুনে শ্রাবণ আরও রেগে গেল এবং আলিয়ার গলা চেপে ধরে। আলিয়া বাঁচার জন্য ছটফট করছে, ছোটাছুটি করছে, কিন্তু শ্রাবণের সাথে পেরে উঠতে পারছে না সে। হুট করে আলিয়ার চোখ গেল শ্রাবণ আঁকা প্রেমবিলাস স্কেচটার দিকে। চেয়ারে নিচে পড়ে আছে। স্কেচটা কেউ মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আলিয়ার চোখ ঝাপসা হতে লাগল। গলা দিয়ে শব্দ বের হচ্ছে তার, নিঃশ্বাস আটকে গেছে। আলিয়া চোখ বুজে ফেলছে। সে যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে শ্রাবণ থেকে দূরে সরার, কিন্তু পারছে না। শ্রাবণ প্রচণ্ড জোরে তার গলা চেপে ধরে আছে। হুট করে বাইরে থেকে আওয়াজ শোনা গেল। 6-7 জন ছেলে মানুষ এসে শ্রাবণকে আলিয়া থেকে দূরে সরিয়ে দিল। আলিয়া যেন প্রাণ ফিরে পায়। সে চোখ বন্ধ রেখেই বড় বড় করে শ্বাস নিচ্ছে। এদিকে 6-7 জন মিলেও শ্রাবণকে আটকাতে পারছে না। শ্রাবণ হাত পা ছোটাছুটি করছে, মুখ দিয়ে আওয়াজ বের করছে। এক লোক এসে শ্রাবণের হাত বেঁধে দিল মোটা রশি দিয়ে। তারপর শ্রাবণকে চেয়ারের সাথে বাঁধানোর চেষ্টা করতে লাগলো সবাই মিলে, কিন্তু শ্রাবণ কিছুতেই রাজি না। সে সুযোগ বুঝে যাকে পাচ্ছে তাকে মারছে। আলিয়া অসহায় চোখে শ্রাবণকে দেখতে লাগলো। তার কেন যেন খুব কান্না পাচ্ছে, খুব। রুমানা এসে আলিয়াকে বাসার বাইরে আনল। আলিয়া রুমানাকে জিজ্ঞেস করে, ওর এই অবস্থা হলো কিভাবে? রুমানা দুঃখী গলায় বলে, দাদিজান মারা যাওয়ার পর থেকে এই ভাইয়ের মাথা আওলাইছে। শোক কাটায় উঠতে পারেনি।
সোনা দাদি আর বেঁচে নেই কথাটা শুনে আলিয়া খুব আহত হল। এই কয়েকদিনে বুড়ি মহিলাটার জন্য একটা আলাদা অনুভূতি, মায়া সৃষ্টি হয়েছিল আলিয়ার। এই মুহূর্তে আলিয়ার মনটা আরো বিষিয়ে গেল। রুমানা বলল, আপা আমার বাসায় আসেন, এক কাপ চা খেয়ে যান। আলিয়া হতাশ গলায় শ্রাবণের বাসার দিকে তাকিয়ে বলে, উহু, অন্য একদিন আসবো, আজকে যাই তাহলে। আলিয়া একবার ঘাড় ঘুরিয়ে শ্রাবণকে দেখে নেয়। রক্ত জমাট বাঁধা জায়গাটা ভীষণ ফুলে আছে। চোখে কালি পড়ে গেছে। আগের চেয়ে স্বাস্থ্য শুকিয়ে গেছে। উদ্ভ্রান্ত লাগছে শ্রাবণকে। আলিয়ার চোখে দলা পাকিয়ে কান্না চলে আসে। সে রুমানার সামনে কাঁদতে চায় না, তাই ততড়িঘড়ি করে কুঞ্জি ভিলা প্রস্থান করে। বাসায় গিয়ে বাবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। আলিয়া শ্রাবণের ব্যাপারটা খুব চালাকির সাথে এড়িয়ে যায়। সেদিন রাতে আলিয়ার খুব জ্বর আসে। থার্মোমিটারের লাল দাগ 102 ডিগ্রি এর চেয়ে একটু বেশি। গা কাঁপিয়ে জ্বর যাকে বলে, সেই সাথে বমি। চোখ মুখ মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। মাথায় প্রচণ্ড ব্যথা। মনে হচ্ছে ব্যথার ভারে মাথা ছিঁড়ে পড়ে যাবে। পরের দিনই আলিয়াকে হাসপাতালে নিতে হয়। স্যালাইন দেওয়া লাগে। হাসপাতাল থাকাকালীন জ্বরের ঘোরে আলিয়া স্বপ্ন দেখত, আবছা অনেক কিছু দেখতে পায়। একবার দেখল শ্রাবণের সাথে সেন্টমার্টিন যাচ্ছে। সে আর শ্রাবণ মিলে গাংচিলগুলোকে রুটি খাওয়াচ্ছে। রুটি ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে গাংচিলের দল একসাথে উড়ে আসছে। আলিয়া খুশিতে হাত তালি দিচ্ছে। আবার একবার দেখল নীল সাগরের পারে বিশাল নারকেল গাছের নিচে সে আর শ্রাবণ হাত ধরাধরি করে হাঁটছে। আলিয়ার পরনে স্কাই ব্লু রঙের জর্জেটের শাড়ি। আবার আরেকবার স্বপ্নে দেখল তার মা এসেছে। আলিয়া যেই হাসপাতালে আছে সেখানে এসেছে তার মা। আলিয়াকে দেখেই বলছে, তোর চুলের কি দুর্দশা রে আলিয়া, চুলে সাবান শ্যাম্পু দিস না। তারপর চুলে হাত দিয়ে বলে, ইস কি সুন্দর ছিল আমার মেয়েটার চুলগুলো, কত ঘন ছিল। এখন এমন পাটের দড়ির মতো কেন হয়ে গেছে। নিশ্চয়ই তেল দিস না। শোন মা, প্রতি শুক্রবার তেল দিবি। লেবু তেল। 2 টুকরো লেবু রস করে নিয়ে হালকা গরম তেল মিক্স করে চুলে দিয়ে 1 ঘন্টা রাখবি। আলিয়া স্মিত হেসে বলে, আচ্ছা, কিন্তু সময় হয় না। সময় বের করবি। চুলের যত্ন নিতে হয়। চুল আর ভালোবাসা এই দুইটার যত্ন না নিলে, সময় না দিলে গোড়া থেকে নষ্ট হওয়া শুরু করে। 1 ঘন্টা চুলে তেল দিয়ে বসে থেকে শ্যাম্পু করবি। তোরা তো তেল মাথায় দিয়ে বাইরে বের হস না। আগে আমরা চুলে তেল দিয়ে ঘুরতে যেতাম। এরপর আর মাকে দেখতে পেল না আলিয়া। লেবুর কথা শুনেই শ্রাবণকে ঘোরের মধ্যে দেখতে পেল। শ্রাবণ লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আলিয়ার দিকে শরবত দিতে দিতে বলে, হুট করে অসুখ বাঁধালে কেন? নাও শরবত খাও। মিষ্টি কিন্তু কড়া করে দেওয়া। জানো, শরবতে মিষ্টি বেশি দিতে হয় আর কফিতে কম। বলতো এর থেকে কি বোঝা যায়? আলিয়া শরবত খেতে খেতে বলে, জানি না কি বুঝায়। মাঝে মাঝে আমাদের উপস্থিতি বুঝিয়ে দিতে হয়। বুঝলাম না। শ্রাবণ মুচকি হেসে বলে, জ্বরের ঘোরে এসব বুঝবাও না, নাও শরবত খাও। খাবো না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আচ্ছা, একটা ঘুম দাও, ঠিক হয়ে যাবে জ্বর। শরবতটা সাইড টেবিলে রেখে যাচ্ছি। ঘুম থেকে উঠে খেয়ে নিও। আলিয়া ঘুমে তলিয়ে গেল। শ্রাবণ আরও কিছু বলছিল যা আলিয়া শুনেনি। মাথার ভেতর থেকে কেউ বলে উঠছে, ঘুমাও ঘুমাও ঘুমাও, পাস ইনটু স্লিপ। আলিয়া গভীর ঘুমে তলিয়ে যেতে থাকে। এভাবেই 7টা দিন কেটে যায়। 7 দিন পর আলিয়াকে রিলিজ দেওয়া হয়। আলিয়ার জন্ডিস হয়েছিল। 7 দিনে অসুখের ধাক্কায় আলিয়া প্রচণ্ড দুর্বল হয়ে যায়। বাসায় যাওয়ার পর ও ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতে পারেনি সে। জাউ ভাত, স্যুপ, জুস, নুডলস এসব খেয়েই 3-4 দিন পার করে। জন্ডিস ধরা পড়ার 10ম দিনের মাথায় সে পুরোপুরি সুস্থ হয়ে যায়।
কিন্তু চিনচিনে মাথা ব্যথাটা এখনো করে। সবসময় না, মাঝে মাঝে। আর আজেবাজে স্বপ্ন দেখার ব্যাধিটা এখনো রয়ে গেছে আলিয়ার। 11তম দিনে আয়ান তাকে দেখতে আসে। বর্তমানে আলিয়া ছাদে বসে আছে। আলিয়াদের ছাদে দোলনা আছে। ছাদের দেয়াল ঘেঁষে পাতাবাহারের সারি। 3-4 ধরনের পাতাবাহার, একটা ক্যাকটাসও আছে। আয়ান তার সাথে কথা বলার জন্য ছাদে আসল। আয়ানকে দেখেই আলিয়ার মেজাজ খারাপ হলো। আলিয়া বুঝল না হুট করে আয়ানকে দেখে তার মেজাজ কেন চটে যাচ্ছে। আয়ান আলিয়ার পাশে দোলনায় বসতে চাইলে আলিয়া সরে আসে এবং ছাদের রেলিংয়ের ধারে এসে দাঁড়ায়। আয়ান আলিয়ার পেছনে তাকিয়ে মৃদু গলায় বলে, তুমি কি কোন কারণে আমার উপর রেগে আছো? না, যার তার উপর রাগা আমার স্বভাব না। আয়ান আলিয়ার মুখোমুখি এসে দাঁড়িয়ে বলে, তোমাকে দেখতে হসপিটালে যাইনি জন্য রেগে আছো কি? না তো। তাহলে কথা বলছো না কেন? এমনি, ভালো লাগছে না আমার। আপোসেট কোন কারণে? আলিয়া আয়ানের দিকে ঘুরে তাকালো। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাহলে আয়ানকে একটা ভয়ঙ্কর সত্য কথা বলবে। আলিয়া চেহারায় গুরুগম্ভীর ভাব এনে বলে, আমি একজনকে খুব করে ভালোবাসি। আয়ান একথা শোনামাত্র ভরকে গেল। আলিয়ার মুখ থেকে এমন কিছু শুনতে হবে তা মোটেও আশা করেনি আয়ান। আলিয়া আয়ানের দিকে কঠিনভাবে তাকিয়ে থেকে বলে উঠল, এনগেজমেন্টের দিন যেই ছেলেটা এসে ঝামেলা বাঁধিয়েছিল তাকে আমি ভালোবাসি। হোয়াট? আয়ান, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সরি। আলিয়া, আমি দুঃখিত, তুমি বিদেশে যাচ্ছ, আই এম হ্যাপি ফর ইউ। আয়ান মাথা নিচু করে বলে, ছেলেটা কি তোমাকে ভালোবাসে? আলিয়া নির্লিপ্ততা গলায় বলে, হ্যাঁ, অনেক। নাম কি ওর? শ্রাবণ, বাংলা বছরের চতুর্থ মাস, বর্ষাকালের শেষ মাস। ওহ। এইটুকু বলে আয়ান চলে গেল ছাদ থেকে। এরপর আরো ঘণ্টাখানেক আলিয়া ছাদে থাকল। তার ভাবখানা এমন যে কিছুই হয়নি। মাগরিবের পর নিচে নামে আলিয়া। বাসার পরিবেশ থমথমে। সম্ভবত আয়ান কিছু বলেছে। জসিম সাহেব চেয়ারোর হেলান দিয়ে বসে আছে। আলিয়া বাবাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। তারপর অজু করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ করে রুমেই থাকে। বাবা বা ভাই এখনো কিছু বলতে আসেনি। সেও আগ বাড়িয়ে কিছু বলবে না। রাতে খাওয়ার সময় জসিম সাহেব বলল, আয়ান তোমাকে বিয়ে করতে পারবে না। আলিয়া অবাক হল। আয়ান কি পুরাপুরি সত্যটা বাবাকে বলেনি? সে কোন প্রশ্ন না করে বলে, ভালো হয়েছে। জসিম সাহেব মেয়ের দিকে অবাক নয়নে তাকায়। আলিয়া মাথা নিচু করে খেয়ে রুমে চলে আসে। রুমে এসে শ্রাবণের দেওয়া শাড়িটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে, তারপর ঘুমাতে যায়। আপা, আপনি কেমন আছেন? কুঞ্জি ভিলার সামনে আসতেই রুমানা ছুটে এসে আলিয়াকে প্রশ্ন করল। আলিয়া সকাল সকালই শ্রাবণকে দেখতে এসেছে। সেদিন শ্রাবণের অবস্থা খুব খারাপ ছিল। আজকে ও কেমন আছে? আলিয়া রুমানার দিকে তাকালো এবং বলল, একটু অসুস্থ ছিলাম। তুমি আর বাবু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ভেতরে ঢুকে কথা বলছি তোমার সাথে। আলিয়া সামনে পা বাড়াতে গেলে রুমানা বলে, ভাইয়া তো নাই, চলে গেছে। আলিয়া রুমানার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, কোন ভাইয়ার কথা বলছো? শ্রাবণ ভাইয়ার কথা বলছি। আলিয়ার মাথায় আকাশ ভেঙে পড়বে এমন অবস্থা। শ্রাবণ তো অসুস্থ। আলিয়া বলল, ও বাসায় নেই। না, আপনি যাওয়ার 3 দিন পর্যন্ত অসুস্থ ছিল। উনি কিচ্ছু খাইত না, ভাঙচুর করত, নিজের হাত নিজেই কেটে কেটে রক্ত বের করত। 3 দিন পর নিজে নিজেই শান্ত হয়ে গেল। তারপর যখন সুস্থ স্বাভাবিক হলো তখন ঘরে বসে কাঁদত। বিড়বিড় করে আপনার নাম জাবর কাটত। ইস, কি যে মায়া লাগতো আমার। তারপর কি? 7 দিন আগে ভোররাতে সে কোথায় যেন চলে গেল। আশেপাশের এলাকায় খোঁজা হয়েছে কিন্তু ওনাকে পাওয়া যায়নি। আলিয়া সব শুনে নির্বাক। সে হেঁটে হেঁটে শ্রাবণের বাসার সামনে গেল।
গেট লাগানো ছিল। রুমানা এসে খুলে দিল দরজা। আলিয়ার ভেতরে ঢুকতেই বুকটা দুমড়ে মুচড়ে যেতে লাগল। বাসাটা পড়ে আছে কিন্তু শ্রাবণ নেই। চারিপাশে জিনিসপত্র ছড়াছড়ি। আলিয়া চোখ বুলিয়ে পুরা রুমটা দেখে নিয়ে শ্রাবণের রুমে প্রবেশ করে। শ্রাবণের রুমটাও এলোমেলো, ছোট ছোট চিরকুট কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে। আলিয়া মেঝেতে ঝুঁকে কাগজগুলো হাতে নিল, সব কাগজে আলিয়া লেখা। আলিয়া গা বেয়ে এল অদ্ভুত শিহরণ বয়ে গেল। তখনই তার চোখ খাটের নিচে যায়। দুইটা কাগজের টুকরো পড়ে আছে, সে নিচু হয়ে সেগুলো উঠালো। একটা কাগজ হলো প্রেমবিলাসের চিত্র। মাঝখান দিয়ে ছেঁড়া, তবুও জুড়ে দেওয়া হয়েছে স্কচটেপ দিয়ে। আলিয়া মৃদু হাসল। অদ্ভুত ব্যাপার হলো মাঝখান দিয়ে জোড়া লাগানোর ফলে স্কেচটা আরও অপূর্ব লাগছে। মনে হচ্ছে এটাই একটা আর্ট। মাঝখান দিয়ে ফাটল না থাকলে এত অপূর্ব লাগতো না। আলিয়া দ্বিতীয় কাগজটা হাতে ধরল। এখানে কিছু লেখা আছে। আলিয়া পড়া শুরু করল। আমি জানি আমি কোন দিন সুস্থ হব না। ডাক্তার ভুল বলেছিল, সিঙ্গাপুরের ডাক্তার বলেছি আমার অসুখ সেরে গেছে। সিজোফ্রেনিয়া সারিয়ে উঠতে পেরেছি আমি। এই সুখবর পেয়ে আমি এক মুহূর্তে অপেক্ষা না করে তোমার কাছে ছুটে আসি। সেদিন তোমার এনগেজমেন্ট ছিল। লাল রঙের একটা শাড়ি পরেছিলে তুমি, গলায় একটা সোনার মোটা চেইন, খোপা করা চুলে বেলি ফুলের গাজরা। তুমি কি জানো আলিয়া, সেদিন তোমায় দেখার পর পাক্কা 10 মিনিট আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি স্তব্ধ হয়ে তোমার দিকে অপলক নয়নে চেয়েছিলাম। আমি যদি জানতাম আমি আবারও অসুস্থ হব তবে কোন দিন তোমার সামনে আসতাম না। তোমার ক্ষতি হোক এটা আমি কল্পনাতেও চাই না। সেই আমি অসুস্থ হয়ে তোমার গলা চেপে ধরেছিলাম। তোমার গালে কিভাবে আমি থাপ্পড় মারতে পারলাম, এজন্য এখন নিজেকে শাস্তি দিচ্ছি। যেই হাত দিয়ে তোমাকে মেরেছি সেই হাত চাকু দিয়ে কেটে দিয়েছি। ভালো করেছি না। আই ডিজার্ভ পানিশমেন্ট। এতক্ষণ যা বলেছি সেগুলো খুব সাধারণ কথাবার্তা ছিল, এখন একটা ভয়ঙ্কর কথা বলবো, তার আগে বলে নিই। আমি খুব ছন্নছাড়া। গুছিয়ে লিখতে পারছি না। হাত কাঁপছে লেখার সময়। যাই হোক, মেইন টপিকে আসি। আমার এই রোগ জন্ম থেকে না। আমি আগে তোমার মতোই সুস্থ স্বাভাবিক ছিলাম। হুট করে অসুস্থ হয়ে যাই। আসলে প্রকৃতিতে হুট করে কিছুই হয় না, সবকিছুই প্রসেস অনুযায়ী হয়। সিজোফ্রেনিয়াতে আক্রান্তের হওয়ার পেছনে আমার ভয়ঙ্কর অতীত দায়ী। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার বাবাকে নবাব বলে ডাকা হতো। ওনার এত টাকা পয়সা যে গোনার জন্য 3-4 জন লোক রাখা লাগত। বাপ দাদার টাকার অভাব ছিল না, তেমনি শোকরুরও অভাব ছিল না। বাবা একরোখা টাইপের লোক ছিল, কারো না কারো সাথে ঝামেলা বাজাতি উনি। যাই হোক, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার 3 মাস আগে বাবা আমাকে ধরে বেঁধে গ্রামে নিয়ে যান। বাবা সোজাসাপটা জানিয়ে দিল, এই 3 মাস আমি গ্রামের পিউর এয়ারের মাঝে লেখাপড়া করে পরীক্ষা দিব। ঢাকার পরিবেশ দূষিত। দূষিত বাতাসের মাঝে লেখাপড়া করলে রেজাল্ট ভালো হবে না। পরীক্ষার 1 মাস বাকি, ধুমসে লেখাপড়া চলছে আমার। এমনই এক রাতে আমাদের বাসায় বাবার পালিত শোকর আক্রমণ করে। গনহারে কাজের লোক, ড্রাইভার, দারোয়ান, আমার এক দূরসম্পর্কের মামা এবং আমার মা বাবাকে মেরে ফেলে। সবটা আমার চোখের সামনে ঘটে। জানো শক্রুটাকে? আমার আপন চাচা। উনি আমাকে মারতে পারেননি, কেন পারেননি জানি না, হয়তো আমাকে খুব স্নেহ করত জন্য। আমাকে মারার জন্য রামদা পর্যন্ত বের করেছিল, কিন্তু শেষ অবধি মারেনি আমাকে। চোখের সামনে আমার বাবাকে গরুর মতো কোরবানি করা হয়। মায়ের পেটে বিশাল রামদা দিয়ে কোপ মারা হয়। আমি সহ্য করতে পারিনি। এরপর থেকে আমি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আমাকে আমার ফুফু নিজের কাছে রেখে দেয়, সিঙ্গাপুর পাঠিয়ে দেয়।
আমার বাবার এত টাকা যে আমি আজীবন বসে খাইলেও শেষ হবে না। চাচার কি হয়েছে আমি জানি না। ওই সময় আমি খুব অসুস্থ ছিলাম। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। জন্ডিস ধরা পড়ে। মাথা ঠিক ছিল না আমার। মাথায় ভেতর এক মহিলা কথা বলতো। যাই হোক, এত বছর আমি সিঙ্গাপুরে ছিলাম। আমি আমার মায়ের খুব আদুরে ছেলে ছিলাম। বাবা মায়ের বিয়ের 13 বছর পর আমি পৃথিবীতে আসি। তুমি হয়তো ভাবছো আমার বাবা নিশ্চয়ই খুব খারাপ লোক। আমার বাবা খুব ভালো মানুষ ছিল। বাবা যে ভালো মানুষ তার একটা উদাহরণ দিই। সোনা দাদিকে তো চিনোই, উনি হলেন আমার প্রাইমারি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রেতা। ঝালমুড়ির সঙ্গে হাওয়াই মিঠাইও বেচতেন। আমি হাওয়াই মিঠাই খুব পছন্দ করতাম। প্রতিদিন ওনার কাছ থেকে কিনতাম। আমাকে উনি খুব ভালোবাসতো, কেন বাসতো জানি না। আমার কাছে আমার জীবনের হিসাব নিকাশের খাতার বেশিরভাগ প্রশ্নের উত্তরই অজানা। বেশিরভাগ অঙ্কই আনসলভড। যাই হোক, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আচমকা উনি লাপাত্তা হয়ে যান। নেই নেই নেই, কোথাও নেই। স্কুলের সামনে আর আসেন না। একদিন 2 দিন, এভাবে 7 দিন ধরে ওনার কোন খোঁজ নেই। আমি বাসায় গিয়ে কান্না করতে লাগলাম। ব্যাস, আমার বাবা আমাকে কাঁদতে দেখে সঙ্গে সঙ্গে সোনা দাদিকে খুঁজতে লোক পাঠালেন। ওনাকে এক ফুটপাত থেকে খুঁজে আনা হয়। সোনা দাদিকে তার বাসা থেকে বের করে দেওয়া হয় ভাড়া না দেওয়ার জন্য। এজন্য উনি স্কুলের সামনে ঝালমুড়ি বেচতে আসতে পারেনি। বাবা পরদিনই সেই বস্তি কিনে ফেলেন এবং আমার নামে লিখে দেয়। দাদিকে আবার সেখানে রেখে আসা হয়। আমি এরপরে স্কুল চেঞ্জ করি, যার জন্য সেই বস্তিতে দাদিকে মাঝেমধ্যে দেখতে যেতাম। ক্লাস 10-এ থাকতে ওই বস্তির নাম দিই কুঞ্জি ভিলা। যাই হোক, আমি জানি আমি খাপোছাড়া লিখছি। কখনো কখনো খাপোছাড়া ছন্নছাড়া গোছানোর কিছুর চেয়েও আকর্ষণীয় হয়। আলিয়া, আমার মনে হয় আমার মধ্যে অস্বাভাবিক কিছু আছে, আধ্যাত্মিক কিছু। এই আধ্যাত্মিক ক্ষমতা বোধহয় সিজোফ্রেনিয়ায় আক্রান্তের পর পর শুরু হয়েছে। আমি নিয়ে বিজ্ঞানের পূজারী, অন্ধবিশ্বাসী, তবুও আমার মনে হয় এই রোগের আরও একটা লক্ষণ আছে, তা হলো ভয়ঙ্কর প্রেমে আক্রান্ত হওয়া। এই আধ্যাত্মিক ক্ষমতা পাওয়ার সাথে সাথে আমি তোমার প্রেমে ভয়ঙ্কর ভাবে পড়েছি। এজন্য এই রোগের নাম আমি আবারও প্রেমবিলাস দিয়েছি। প্রেমবিলাস হলো একটা রোগ যার কোন অ্যান্টিবায়োটিক নেই, অ্যান্টিভাইরাস নেই। ফলে কেউ আক্রান্ত হলে আর সুস্থ হওয়ার চান্স নেই। সিজোফ্রেনিয়া থেকে সেরে উঠলেও প্রেমবিলাস রোগ থেকে সেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। আমি চলে যাচ্ছি আলিয়া, আমি চাই না তুমি এই লেখাগুলো পড়ো। তারপরও আমার মন বলছে আমি আসবে। আমার খোঁজে একবার হলেও তুমি আসবে। এখন আর আগের মতো মন যা বলে তা হয় না, আগে এর প্রকট বেশি ছিল। এবার একটা প্রশ্ন করি তোমাকে, দেখি পারো কিনা। প্রশ্নটা হলো, বেশিরভাগ মৌলিক সংখ্যা কিন্তু বিজোড়, যেমন 11, 13, 17, 19। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা না? 2 থেকে কেন মৌলিক সংখ্যা শুরু? উত্তরটা বাস্তবিক হওয়া চাই। আর কিছু লেখা নেই চিঠিতে। আলিয়া সবটা পড়ে চুপচাপ উঠে দাঁড়ালো এবং বাসার দিকে রওনা হলো। কোন এক আষাঢ়ের বিকেলে শ্রাবণ হাঁটতে হাঁটতে কুঞ্জি ভিলা এসে থামল। পরনে আলিয়ার দেওয়া শার্ট, মাথার চুল ছোট ছোট করে কাটা। শ্রাবণ নিজেই ইচ্ছে করে ছোট করে চুল ছেটে দিয়েছে। তার চুলে প্রচণ্ড খুশকি আর উকুন, রাতে হলে খালি মাথা চুলকায়। সে কুঞ্জি ভিলা ঢুকে পড়ল। বিকেলের প্রথম ভাগ। সূর্যের মিষ্টি কিরণ তার গায়ে এসে লাগছে। সে 18 নাম্বার বাসায় দিকে অগ্রসর হচ্ছে। হুটহাট করে সে হিমুর মতো হারিয়ে গিয়েছিল। এতদিন ফুফির বাসায় ছিল। ফুফির বাসা খুলনাতে। চাচার কোন খোঁজ নাই। সে খুঁজেও নি চাচাকে। 5-6 মাস পর এসেছে ঢাকায়। শেষ যেবার এসেছিল তখন শীতকাল ছিল, এখন বর্ষাকাল।
গেট হালকা করে ভিজানো। শ্রাবণ গেট খুলতেই হতবাক হয়ে যায়, একটা মেয়ে চেয়ারে বসে আছে। এই বাসায় কি কেউ নতুন উঠেছে? কোন মেয়ে উঠেছে? কি হতে পারে? শ্রাবণ ভিতরে ঢুকে না, সে বাইরে চলে আসে। বাইরের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। সিগারেটে টান মেরে আকাশের দিকে ধোঁয়া উড়াচ্ছে। আজকাল তার কি যে হয়েছে, আগাম কোন খবর সে পায় না। মানুষ দেখলেও কিছু বলতে পারে না। পেছনে থেকে কেউ বলে উঠে, সিগারেটটা ফেলে দাও। শ্রাবণ চমকে উঠে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। মেয়ে এসে পা দিয়ে সিগারেটে আগুন মুছে ফেলে। এবারে শ্রাবণ মেয়েটার দিকে তাকালো। এটা তো আলিয়া। শ্রাবণ অবিশ্বাস্য চোখে আলিয়ার দিকে তাকিয়ে থাকে। আলিয়ার পরনে তার মায়ের সেই বেগুন শাড়িটা, কানে পার্লের ঝুমকা। চুলগুলো ছেড়ে দেওয়া, মৃদু হাওয়ায় চুলগুলো উড়ছে আলিয়ার। শ্রাবণ মুগ্ধ দৃষ্টিতে আলিয়ার দিকে তাকিয়ে থাকে। আলিয়া চুলে হাত খোপা করতে করতে বলে, দেরি হলো কেন আসতে? আলিয়ার কথা শুনে কিছুটা ভরকে যায় শ্রাবণ। সে অপ্রস্তুত হয়ে গেল এবং আমতা আমতা করে বলে, রিকশা পাচ্ছিলাম না। ও। তখনই আলিয়ার খোপা করা চুল খুলে গেল। আলিয়া আবারও তার চুলে খোপা করতে লাগল। শ্রাবণ বলে, তুমি এখানে কি করছো? পাশেই এক ক্লিনিকে আমি ইন্টার্ন করছি। এখানে ব্রেকে এসে রেস্ট নিই আর তোমার জন্য অপেক্ষা করি। আমার জন্য অপেক্ষা করো? হুম। কিন্তু কেন? আলিয়া মুচকি হেসে শ্রাবণের কাছে এসে বলে, আমিও তোমার মতো প্রেমবিলাস রোগে আক্রান্ত। হুট করে ঝিরিঝিরি বৃষ্টি নামতে আরম্ভ করে। রাস্তার চলাচল করা মানুষজন দৌড়াদৌড়ি করে অন্যত্র চলে যাচ্ছে। কিন্তু আলিয়া শ্রাবণের মাঝে কোন তারা নেই। তারা একে অপরকে দেখছে আর বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির পানিতে আলিয়ার পরনের শাড়িটা লেপ্টে গেল, চুলগুলো ভিজে যেতে লাগল। শ্রাবণ এক পা দুই পা করে এগিয়ে এসে আলিয়াকে ঝাপটে ধরে ফেলে। তখনই পাশ দিয়ে এক মহিলা দ্রুত হাঁটছে। সেটা আলিয়া দেখল। মহিলা তাকে ক্রস করে চলে গেল। ঠিক সেই মুহূর্তে আলিয়ার চোখের সামনে ভাসল, মহিলার স্বামী হাসপাতালে রক্ত বমি করতে করতে নিস্তেজ হয়ে পড়ছে। ডাক্তাররা কিছুই বুঝে উঠতে পারছে না, মহিলাটা জোরে জোরে কান্না করছে। তাকে দেখে এভাবে কাঁদতে দেখে মহিলাটার স্বামী তার হাত চেপে ধরে বলে, তুমি কান্না করো না প্লিজ। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। এইটুকু বলে এক ধরনের পিনপিনে নীরবতা। তারপর লোকটা হুট করে মারা গেল। আলিয়া ভয় কেঁপে উঠে, কি হচ্ছে তার সাথে এসব? কি দেখল সে? শ্রাবণ তাকে আরো শক্ত করে চেপে ধরে বলে, খুব ভালোবাসি তোমাকে। 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয় কেন জানি না, একের কোন দাম নাই। তবে 2টা মন মিলে একটা মৌলিক মন তৈরি হয়, যাকে অন্য কেউ ভাঙতে পারবে না। কেবল সেই মৌলিক মনের অধিকারী কেউ একজন অপরজনকে ভেঙে ফেলতে পারবে। আলিয়া শ্রাবণের কথা শুনল না, কারণ তার চোখের সামনে এক দুর্দান্ত দৃশ্য ভাসছে। সে প্রসব বেদনায় কাতরাচ্ছে, চিৎকার করছে। একদল ডাক্তার এসে তাকে ওটিতে ঢুকালো। ডেলিভারি করল। এক ফুটফুটে বাচ্চা জন্ম নিল। আলিয়া চোখ তুলে ছেলেকে দেখে নিল এবং সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলে। বাবুর কান্নার শব্দে হাসপাতালের দেয়ালগুলো আনন্দে আত্মহারা। আলিয়া চোখ বন্ধ রেখেই বাবুর কান্নার আওয়াজ শুনছে। ছেলে দেখতে কালো হয়েছে। ডান পায়ের হাঁটুতে একটা জন্ম দাগও আছে। শ্রাবণ বাবুকে কোলে নিয়ে হাঁটছে আর 1 মিনিট পর পর বাবুর কপালে চুমু দিচ্ছে। শ্রাবণ আলিয়াকে আরো শক্ত করে চেপে ধরে। আলিয়া হুহু করে কেঁদে দেয়। শ্রাবণ তাকে ছেড়ে দেয় এবং আলিয়ার মুখের দিকে তাকালো আর বিচলিত হয়ে গেল এবং বলল, কান্না থামাও। কেন? শ্রাবণ আলিয়ার চোখে চোখ রাখে। আজকে আলিয়ার চোখে এক ধরনের নেশা দেখতে পাচ্ছে। আজকে সে আলিয়ার চোখের ভাষা বুঝতে পারছে না। শ্রাবণ মৃদু গলায় বলে, তোমার অশ্রুতে আমি বিষাক্ত।
তোমার অট্টহাসিতে আমি আসক্ত। সমাপ্ত।